আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কেমন আছো ভাইয়েরা? বোর্ডটা কি ক্লিয়ার দেখা যাচ্ছে কি না একটু কমেন্টের মাধ্যমে জানাও, আর অতি দ্রুত তোমরা কি অ্যাড হয়ে যাও। আজকে আমরা সাধারণ জ্ঞানের এমন বিষয়গুলো নিয়ে আলোচনা করব যেখান থেকে বিশ্ববিদ্যালয়ে তুমি আজকেও আমি বললাম কি 5টা কমন পাবা। ওকে, 25টা এমসিকিউর মধ্যে তুমি 5টা কমন পাবা ইনশাল্লাহ। তাহলে কি সেই জন্য হলো তুমি ক্লাসটা দেখো আর দ্রুত ভাইয়া দ্রুত তোমরা অ্যাড হয়ে যাও। ওকে, রাস্তায় প্রচুর জ্যাম, তার কারণে আসতে 5 মিনিট লেট। ওকে, দেখো জানি তোমরা সুদূর অপেক্ষায় বসে আছো, এখন এই অপেক্ষার অবসান ঘটিয়েই তোমাদের আজকে ইনশাল্লাহ ভালো কিছু পাবা। দ্রুত ভাইয়ারা অ্যাড হয়ে যাও, সবাই দ্রুত অ্যাড হয়ে যাও। আর বোর্ডটা কি ক্লিয়ার দেখা যাচ্ছে কি না একটু কমেন্টের মাধ্যমে জানাও। ওকে, আমরা অতি দ্রুতই ক্লাসটা কি করব শুরু করে দেবো ইনশাল্লাহ। আজকে আমরা যদিও কি প্রশ্ন সলভ করব, কিন্তু একটা প্রশ্ন থেকে আমরা 10টা প্রশ্ন জানতে পারবো। ওকে, একটা প্রশ্ন থেকে আমরা 10টা অ্যান্সার জানতে পারবো, বা কেমনভাবে বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন হয় সেই বিষয়গুলো নিয়ে কি করতে পারবো, আমরা আলোচনা করতে পারবো ইনশাল্লাহ। ওকে, দেখো তোমরা ভাইয়া দ্রুত অ্যাড হয়ে যাও, অতি দ্রুত অ্যাড হয়ে যাও। আর বোর্ডটা কি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু কমেন্টের মাধ্যমে জানাও। দেখো আজকে আমরা যারা বিশ্ববিদ্যালয়ে প্রস্তুতি নিচ্ছি বা প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি প্রস্তুতি নিচ্ছি, তাদের জন্যই মূলত এই প্রশ্নটা করা। এখন বলতে পারো ভাইয়া শুধু কি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির স্টুডেন্ট যারা পরীক্ষা দেবে তারাই দেখবে? না, এটা সবার জন্যই প্রযোজ্য। ওকে ভাইয়া, এখান থেকে আজকে আমরা যে সকল বিষয় নিয়ে আলোচনা করব ক্লাস করলেই বুঝতে পারবা ইনশাল্লাহ। ভালো লাগবে, তোমরা আমাদের সাথে থাকো, আমরা তোমাদের পাশে আছি ইনশাল্লাহ। ওকে, সবাই দ্রুত অ্যাড হয়ে যাও আর কমেন্টের মাধ্যমে একটু জানাও ভাইয়া বোর্ডটা কি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। যদি ক্লিয়ার দেখা যায় তাহলে আমি ক্লাসটা শুরু করে দেবো। ওকে, দেখো ওকে ভাই, সবাই দ্রুত অ্যাড হয়ে যাও। আর আজকে সবাই বেশি বেশি কমেন্ট করবা এবং শেয়ার দিবা। একটা কথা মনে রাখবা, যে সব থেকে বেশি কমেন্ট করবে বা সঠিক অ্যান্সার দিতে পারবে তার জন্য থাকবে একটা জিকে বই। ওকে, তার জন্য থাকে একটা কি জিকে বই। ওকে, সেই বই থেকে আশা করি তোমাদের পরীক্ষাতে শতকরা 99% কমন পড়বে ইনশাল্লাহ। অ্যান্ড এবার যারা পরীক্ষা দিচ্ছে তারাও কিন্তু কি শতকরা 90% প্লাস। ওকে, তারা কি পেয়েছে? কমন পেয়েছে। ওকে, দ্রুত তোমরা অ্যাড হয়ে যাও। আজকে আমরা সাধারণ জ্ঞানের এমন বিষয়গুলো নিয়ে আলোচনা করব যেখান থেকে বিশ্ববিদ্যালয় পরীক্ষা প্রশ্ন আসে। ওকে, ওয়ালাইকুম আসসালাম রতন। ওকে ভাইয়া, দেখো আমরা পরীক্ষাটা শুরু করে আমরা ক্লাসটা শুরু করে দেই। দেখো প্রথম প্রশ্নটা আমি রেখেছি তোমাদের জন্য, তারপরে ব্যাখ্যাটা আমি করব। ওকে, প্রথম প্রশ্নটা দেখো, বলা হয়েছে কি বাংলাদেশের কুয়েত সিটি বলা হয় কোন অঞ্চলকে? ওকে ভাইয়া, কুয়েত সিটি আমি তো জানি বাংলাদেশে কুয়েত সিটি বলা হয়, এখন কুয়েত তো একটা দেশ, যদিও কি কুয়েতের টাকার মান সব থেকে বেশি। ওকে ভাইয়া, তাহলে কুয়েতের টাকার মান কিন্তু সব থেকে বেশি, কিন্তু বাংলাদেশের কোন অঞ্চলকে কুয়েত সিটি বলা হয় একটু সবাই ভাইয়া কমেন্টের মাধ্যমে জানাও। ওকে, প্রথম ফার্স্ট কমেন্ট যে করবে তার জন্য পুরস্কার আছে। ওকে, ফার্স্ট কমেন্ট যে রাইট অ্যান্সারটা দিতে পারবে তার জন্য পুরস্কার আছে। দেখো বাংলাদেশের কুয়েত সিটি বলা হয় বরিশালকে, নাকি খুলনাকে, নাকি চট্টগ্রামকে, নাকি সিলেটকে? ওকে ভাইয়া, তাহলে সবাই একটু দ্রুত দ্রুত একটু প্রশ্ন অ্যান্সারটা দাও। প্রথম প্রশ্নের অ্যান্সার, বাংলাদেশের কুয়েত সিটি বলা হয় কাকে? ওকে, জানি তোমরা পারো। প্রথম প্রশ্ন সহজ, কারণ এটা তোমরা পড়ে পড়ে অভ্যস্ত। বাংলাদেশের কুয়েত সিটি বলা হয় কাকে? আসিফ লেখছেন ভাইয়া আপনার ক্লাসের বিগ ফ্যান। ওকে ভাইয়া, সেজন্য থ্যাংক ইউ। ওকে, দেখো তাহলে প্রথম প্রশ্নটা তোমরা একটু অ্যান্সার দাও, আমি বাকিটা পরে ব্যাখ্যা করব। ওকে, দেখো প্রথম প্রশ্নের অ্যান্সারটা তোমরা একটু দিয়ে দাও আর দ্রুত ভাইরা অ্যাড হয়ে যাও। ওকে, প্রচুর গরম, দ্রুত কি হও অ্যাড হয়ে যাও। ওকে, দেখো তাহলে কি ভাইয়া, এই তো তোমরা আস্তে আস্তে অ্যাড হয়ে যাচ্ছ। দেখো কি বাংলাদেশের কুয়েত সিটি বলা হয় কাকে, প্রথম অ্যান্সারটা যে দিতে পারবে। ওকে, বল মিসবা লিখেছেন সিলেটকে। ওকে ভাইয়া, মিসবা লিখেছেন সিলেটকে। এখন দেখো দেখো সাব্বির লিখেছেন ওকে বন্ধু, ঠিক আছে। আচ্ছা দেখো তাহলে দেখো বাংলাদেশের কুয়েত সিটি বলা হয়, মিসবা বলেছেন সিলেটকে। দেখো একটা কথা মনে রাখবো ভাইয়া, সিলেটকে বলা হয় 360 আউলিয়ার দেশ। ওকে, সিলেটকে কি বলা হয়? 360 আউলিয়ার দেশ। তাহলে তো সিলেটকে কুয়েত সিটি বলা হয় না। ওকে কোচ,
তাহলে বাংলাদেশের কুয়েত সিটি বলা হয় কাকে? সিলেটকে। দেখো বাংলাদেশের কুয়েত সিটি বলা হয় কাকে ভাইয়া? একটু কমেন্টের মাধ্যমে তোমরা জানাও। ওকে, সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাও। ওকে, আসিফ খান লিখছেন সিলেটকে। ভাইয়া একটু ভেবে চিন্তায় অ্যান্সারটা তো করো। বাংলাদেশের কুয়েত সিটি বলা হয় কাকে? প্রথম অ্যান্সারটা তোমরা দিবা। ওকে, তাহলে কি ভাইয়া প্রথম অ্যান্সারটা তোমাদের কাছে আমি চাচ্ছি, তারপরে আমি বাকিটা শুরু করবো ইনশাল্লাহ। তাহলে বাংলাদেশের কুয়েত সিটি বলা হয় কাকে? ওকে ভাইয়া, তাহলে বাংলাদেশের কুয়েত সিটি বলা হয়, আমি অ্যান্সারটা দিয়ে দিচ্ছি, তোমরা অতি ইজি জিনিস পারলা না, তাহলে মনে রাখবা বাংলাদেশের কুয়েত সিটি বলা হয় খুলনাকে। ওকে ভাইয়া, প্রশ্ন কিন্তু আসতে পারে। ওকে, বাংলাদেশের কুয়েত সিটি বলা হয় কাকে? খুলনাকে। এখন দেখো 360 আউলিয়ার দেশ বলা হয় কাকে? সিলেটকে। আর 12 আউলিয়ার দেশ বলা হয় চট্টগ্রামকে। ওকে, তাহলে কি 360 আউলিয়ার দেশ সিলেট, 12 আউলিয়ার দেশ চট্টগ্রাম, এবং দেখো বরিশাল। ওকে, বরিশাল। এখন দেখো একটা কথা মনে রাখবা, বরি তারপরে কি ভাইয়া? শাল। ওকে, এই বরিশাল নামের পিছনে অনেক কাহিনী আছে। ওকে, খুলনা। ওকে, আসিফ লিখেছেন খুলনা। ওকে, আশরাফ লিখেছেন খ নাম্বার খুলনা। ওকে ভাইয়া, সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাও কি হবে। তাহলে দেখো আমি বরিশাল নিয়ে একটু কথা বলি। বরিশাল, দেখো লেখা আছে কি বরি, তারপরে কি শাল। একটা কথা মনে রাখবা ভাইয়া, খুলনা অঞ্চলে এক সময় প্রচুর কি শাল কাঠ পাওয়া যেত, অর্থাৎ শাল কি পাওয়া যেত? গাছ পাওয়া যেত। বুঝছো ভাইয়া? তাহলে কি খুলনা অঞ্চলে শাল কি পাওয়া যেত? গাছ পাওয়া যেত। ওকে, সেই গাছটা কেমন ছিল? বড়। ওকে ভাইয়া, বড় ছিল, বা কি ছিল? বড় ছিল। গাছটা হলো বড় ছিল। সেই যে দেখো এই বরিশাল নামের পিছনে কাহিনীটা কি দেখো, বরিশাল, তাহলে শাল শব্দের একটা হলো কি ভাইয়া? গাছ। শাল শব্দের অর্থ কি? গাছ, কিন্তু বড় থেকে হয়েছে কি? বড়ি। তাহলে বড় শাল গাছ থেকে নামকরণ করা হয়েছে কি ভাইয়া? বরিশাল। এই কথাটা মনে রাখবা। ওকে, তাহলে বড় কি শালের গাছ থেকে বরিশাল নাম করা হয়েছে। এখন তুমি বলতে পারো ভাইয়া এটা কেমন হলো ভাইয়া? আসলে দেখো সবকিছু সবার নামের পিছনে কিন্তু একটা কি আছে? হিস্ট্রি আছে, বা প্রাচীন একটা কি কথা বলতে একটা রীতি আছে। তেমনি কিন্তু বরিশালের পিছনে এই রীতিটা আছে। বরিশালে এক সময় কি প্রচুর বড় বড় শাল কাঠ হতো, যা একটা বাংলাদেশের সব থেকে দামি কাঠ বলতে পারো। সেই শাল কাঠ কোথায় হতো ভাইয়া? বরিশাল। আর এই বড় গাছ থেকেই কিন্তু বরিশালের জন্ম, শাল কাঠ। ওকে, শাল গাছ থেকেই বরিশালের জন্ম। তাহলে মনে রাখবা বাংলাদেশের কুয়েত সিটি বলা হয় কাকে? খুলনাকে। 12 আউলিয়ার দেশ বলা হয় কাকে? চট্টগ্রামকে। 360 আউলিয়ার দেশ বলা হয় সিলেটকে। এবং বাংলাদেশের প্রবেশদ্বার বলা হয় কাকে? মনে রাখবা চট্টগ্রামকে। বা বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী বলা হয় কাকে? চট্টগ্রামকে। ওকে ভাইয়া, তাহলে এটা একটু মনে রাখবা। তাহলে আমরা জানতে পারলাম কি দেখো, বাংলাদেশের কুয়েত সিটি হলো খুলনা, তাহলে বড় শাল মানে বরিশাল গাছ থেকেই বরিশালের জন্ম। তারপরে মনে রাখবা কি চট্টগ্রাম 12 আউলিয়ার দেশ, এবং বাংলাদেশের প্রবেশদ্বার বলা হয় আর কি সিলেটকে বলা হয় 360 আউলিয়ার দেশ। ওকে, দেখো সবাই একটু অ্যাড হয়ে গেছো। ওকে, তারপরের প্রশ্নটা দেখো, 2 নম্বর প্রশ্ন চলে যাব। আশা করি 1 নম্বর প্রশ্ন আর কারুর কি ভুল হওয়ার সম্ভাবনা 1% নেই। দেখো ভাইয়া 2 নম্বর প্রশ্নের অ্যান্সারটা তোমরা একটু ঝটপট করে ফেলো। দেখো সাদিয়া লিখেছেন খুলনা। ওকে, সাদিয়া খুলনা লেখার জন্য থ্যাংক ইউ। আসিফ লিখেছেন খুলনা, তারপরে মিমু লিখেছেন খুলনা। ওকে ভাইয়া, সবাইকে থ্যাংক ইউ সঠিক অ্যান্সারটা দেওয়ার জন্য। দেখো তারপরের প্রশ্নটা দেখো একটু ভাইয়া, কি বলা হয়েছে? বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টি? দেখো 7টি, 6টি, 4টি নাকি 5টি? তোমরা একটু অ্যান্সারটা দিয়ে দিবা। বাংলাদেশের দেখো বলা হয়েছে কি বাংলাদেশের সীমান্তবর্তী, অর্থাৎ এই যে বাংলাদেশের সাথে ভারতের সীমান্তবর্তী রাজ্য রয়েছে কয়টি? 5টি, 6টি, 7টি নাকি 4টি? সবাই একটু দ্রুত অ্যান্সারটা দিয়ে দাও ভাইয়া, তোমাদের অ্যান্সারের অপেক্ষায়। ওকে, আমরা ঝটপট অ্যান্সার দিয়ে দেবো। কি আমরা ঝটপট অ্যান্সার দিয়ে দেবো। আর কি কি রাজ্য রয়েছে সেই রাজ্যগুলো নিয়ে আমি একটু বিস্তারিত আলোচনা করবো। ওকে, দেখো তাহলে তোমরা কি কমেন্টের মাধ্যমে জানাও বাংলাদেশের সীমান্তবর্তী রাজ্য। ওকে, বাংলাদেশের সাথে সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টি? 5টি, 6টি, 7টি নাকি 4টি? ভাইয়া তোমরা একটু সবাই সঠিক অ্যান্সারটা দিয়ে দাও। ওকে, সবাই একটু সঠিক অ্যান্সারটা দিয়ে দিবা। ওকে, বাংলাদেশের সাথে ভারতের সীমান্তবর্তী রাজ্য কয়টি? তাহলে কয়টি? সবাই একটু দ্রুত ভাইয়া, দ্রুত, এত না পারলেও কি একটা তো বলবা। সবাই দ্রুত একটু অ্যান্সারটা দিয়ে দাও, বাংলাদেশের সাথে সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টি? ওকে, দেখো তাহলে কি ভাইয়া, সবাই একটু দ্রুত অ্যান্সারটা দিয়ে দাও, বাংলাদেশের সীমান্তবর্তীর সাথে ভারতের রাজ্য কয়টি? ওকে, অর্থাৎ বাংলাদেশ, এটা হলো বাংলাদেশ। এদিকে তো কি ভাইয়া, দক্ষিণ দিকে তো বঙ্গোপসাগর, এটা তো তুমি জানো। তাহলে দক্ষিণ দিকে কিন্তু বঙ্গোপসাগর, উত্তর দিকে কি? পূর্ব দিকে ভারত,
পশ্চিম দিকে কিন্তু ভারত, তারপরে কি উত্তর দিকেও ভারত, দক্ষিণে কি ভাইয়া বঙ্গোপসাগর। এখন বলো এই যে বাংলাদেশ, এই বাংলাদেশের সাথে সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টি? ওকে, তাহলে কয়টি? 7টি, 6টি, 4টি নাকি 5টি? সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাও। ওকে ভাইয়া, সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাও কয়টি হবে। ওকে, দেখো তাহলে আমরা বলে দেখি বাংলাদেশের সাথে সীমান্তবর্তী রাজ্য হলো 5টি। কয়টি? 5টি। ওকে ভাইয়া, নেট প্রবলেম হচ্ছে নাকি? ওকে ভাইয়া, তাহলে দেখো বাংলাদেশের সাথে সীমান্তবর্তী রাজ্য কয়টি ভাইয়া? বাংলাদেশের সাথে সীমান্তবর্তী রাজ্য 5টি, মনে রাখবা। ওকে, দেখো 5টি নিয়ে আমি একটু কথা বলি। বাংলাদেশের সাথে সীমান্তবর্তী রাজ্য 5টি আমি বললাম কি, এটা হলো বাংলাদেশ। ওকে, তাহলে এটা হলো কি ভাইয়া? আসাম। ওকে, এক হলো কি? আসাম। 2 হলো কি ভাইয়া? মনে রাখবা, ত্রিপুরা। ওকে, ত্রিপুরা। 3 মনে রাখবা, মেঘালয়। ওকে, মেঘালয়। 4 মনে রাখবা কি ভাইয়া? 4টা কি তোমরা বলো। আর 5 নম্বর মনে রাখবা পশ্চিমবঙ্গ, এটা তো সবাই জানো, পশ্চিমবঙ্গ। ওকে, 5 হলো পশ্চিমবঙ্গ। এখন তোমাদের কাছে একটু প্রশ্ন আমার, 4 নম্বরটা কোনটা? ওকে ভাইয়া, সবাই একটু জানাবা 4 নম্বর কোনটা। দেখি তোমরা একটু কমেন্ট করে জানাও ভাইয়া 4 নম্বর সীমান্তবর্তী জেলা কোনটি, সরি সীমান্তবর্তী রাজ্য কোনটি? 4 নম্বর। ওকে, তাহলে 4 নম্বর সীমান্তবর্তী রাজ্য কোনটি ভাইয়া একটু জানাবা। ওকে, ওকে, তাহলে আমি বলে দেখি মিজোরাম। ওকে ভাইয়া, তাহলে কি? মিজোরাম। তাহলে এই প্রশ্নগুলো তোমরা কিন্তু মনে রাখবা। ওকে, দেখো তাহলে বাংলাদেশের সাথে সীমান্তবর্তী রাজ্য কয়টি ভাইয়া? 5টি। এক হলো কি? আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম এবং কি ভাইয়া? পশ্চিমবঙ্গ। ক্লিয়ার নাকি? সবাই একটু জানাও। তাহলে আসতে গেলে কিন্তু তোমাদের পরীক্ষার সাথে আসাম, আসাম এটা কি? বাংলাদেশের সাথে ভারতের সীমান্তবর্তী রাজ্য। আসতে পারে কিন্তু ত্রিপুরা, তাহলে কিন্তু বাংলাদেশের সাথে সীমান্তবর্তী ভারতের একটা রাজ্য। ওকে, বাংলাদেশের সাথে সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টি ভাইয়া? 5টি। ওকে, তাহলে মনে রাখবা এই 5টি। ওকে, তারপরে প্রশ্নটা দেখো, আমরা 3 নম্বর প্রশ্ন চলে যাব। ওকে, 3 নম্বর প্রশ্নটা দেখো ভাইয়া। 3 নম্বর প্রশ্ন বলা হয়েছে কি দেখো, জাফলং ওকে ভূতাত্ত্বিক ঐতিহ্য এর আয়তন কত? এটা কিন্তু ভাইয়া মুখস্থ বিদ্যা প্রশ্ন। ওকে, তাহলে দেখো এই প্রশ্নটার অ্যান্সারটা তোমরা একটু দিবা। জাফলং ভূতাত্ত্বিক ঐতিহ্যের আয়তন কত? ওকে ভাইয়া, অর্থাৎ আমরা কিন্তু জানি জাফলং একটা কি কি ভাইয়া? একটা সুন্দর জায়গা। ওকে, ভ্রমণ করার জায়গা। তার আয়তন কত আমি জিজ্ঞেস করছি। দেখো তাহলে 22.10 একর। আমরা জানি কিন্তু 1 একর সমান সমান 3 বিঘা। ওকে ভাইয়া, মনে রাখবো 1 একর সমান সমান কত? 3 বিঘা, এইটা মনে রাখবা। ওকে, এখন তোমরা বলো আয়তন কত ভাইয়া? জাফলং ভূতাত্ত্বিকের আয়তন কত? দেখো 22.10 একর নাকি 22.59 একর নাকি 23.25 একর নাকি 23.10 একর? ওকে ভাইয়া, সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাই। সবাই একটু কি কমেন্টের মাধ্যমে আমরা জানাই জাফলং ভূতাত্ত্বিক ঐতিহ্যের আয়তন কত? এই প্রশ্নটা সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাও। ওকে ভাইয়া, তাহলে সবাই একটু কি কমেন্টের মাধ্যমে জানাও এর আয়তনটা কত। ভাইয়া সবাই সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাও এর আয়তন কত। ভাইয়া তোমরা কি বোর্ডটা ক্লিয়ার দেখতে পারতেছ না? নেট প্রবলেম হচ্ছে? একটু জানাও তো দ্রুত, ভাই একটু দ্রুত জানাও তো, তোমাদের কমেন্ট আমি দেখতে পারতেছি না কেন। ওকে দেখো, আচ্ছা আমি ডাটা ক্লিয়ার করি একবার, দাঁড়াও। দেখো তাহলে বাংলাদেশের জাফলং একটা জায়গার নাম সেই ভূতাত্ত্বিকের আয়তন কত? সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাবা। ওকে ভাইয়া, তাহলে ক নম্বর, খ নম্বর নাকি গ নম্বর নাকি ঘ নম্বর? ওকে ভাইয়া, সবাই একটু কি কমেন্টের মাধ্যমে জানাবা। ওকে মাহফুজ, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। তাহলে কি দেখো আয়তন কত ভাইয়া? 22.59 একর। ওকে, 22.59 একর। সবাই একবার কমেন্টে লেখো 22.59 একর। সবাই একটু কমেন্টে লেখো ভাইয়া 22.59 একর। ওকে, তোমরা একটু কমেন্টের মাধ্যমে লেখো 22.69 একর। তুমি যদি একবার লেখো তাহলে কি তোমার আর জীবনেও ভুল যাবে না। ওকে, লেখো ভাইয়া, সবাই লেখো
59 একর, সবাই একবার কমেন্টের মাধ্যমে লেখো 22.59 একর। ওকে, 4 নম্বর প্রশ্ন আমরা চলে যাব। দেখো দেখো ভাইয়া 4 নম্বর প্রশ্ন কিন্তু অতি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্রশ্ন। ওকে, জাহাঙ্গীরনগর আসা প্রশ্ন। বাংলাদেশের কোন অঞ্চলে বেশি খরা প্রবণ বা সব থেকে খরা বেশি কোন অঞ্চলে? দেখো, উত্তর পূর্ব অঞ্চলে, উত্তর পশ্চিম অঞ্চলে, দক্ষিণ পশ্চিম অঞ্চলে, নাকি দক্ষিণ পূর্ব অঞ্চলে? ওকে ভাইয়া, এই কমেন্টটা একটু জানাবা। আয়শা সিদ্দিকা, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, তাহলে 22.59 একর। ওকে, এখন এই প্রশ্নটা দেখো, 4 নম্বর প্রশ্নটার অ্যান্সারটা তোমরা একটু দিবা। বাংলাদেশের কোন অঞ্চলে বেশি খরা প্লাবন, মানে সব থেকে বেশি খরা হয় কোন অঞ্চলে? ওকে, এই প্রশ্নটা একটু তোমরা জানাবা, কমেন্টের মাধ্যমে জানাবা। বাংলাদেশের কোন অঞ্চলে সব থেকে খরা হয়? আমি ধরলাম কি ভাইয়া, এটা হলো পূর্ব, ওকে, এটা হলো কি উত্তর, এটা হলো কি পশ্চিম, এটা হলো দক্ষিণ। ওকে, তাহলে এই যে 4টা অঞ্চল, তাহলে কোন অঞ্চলে দেখো তো সব থেকে বেশি খরা হয় ভাইয়া? একটু কমেন্টের মাধ্যমে জানাও তো, কোন অঞ্চলে সব থেকে বেশি খরা হয়? তাহলে উত্তর পূর্ব অঞ্চলে, উত্তর পশ্চিম অঞ্চলে, নাকি উত্তর দক্ষিণ পশ্চিম অঞ্চলে, নাকি দক্ষিণ পূর্ব অঞ্চলে? ওকে ভাইয়া, সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাও, দ্রুত একটু কমেন্টের মাধ্যমে জানাও। আজকে আমরা অনেক প্রশ্ন সলভ করবো, আশা করি সকল প্রশ্ন ব্যাখ্যা করে দেবো, তোমাদের কাজে লাগবে। ওকে, দেখো তাহলে কোন অঞ্চলে ভাইয়া, কমেন্টের মাধ্যমে জানাও কোন অঞ্চলে, বাংলাদেশের কোন অঞ্চলে সব থেকে খরা বেশি? একটু কমেন্টের মাধ্যমে জানাও বাংলাদেশের কোন অঞ্চলে সব থেকে খরা বেশি। একটু ভাইয়া সবাই কমেন্টের মাধ্যমে জানাও। ওকে, তাহলে মনে রাখবা, বাংলাদেশের সব থেকে খরা প্রবণ অঞ্চল হলো, আমি বললাম কি ভাইয়া, রাজশাহী অঞ্চল। ওকে, আমি বললাম কি রাজশাহী। ওকে, আমি বললাম কি রাজশাহী। তাহলে রাজশাহী আমি বললাম, রাজশাহী অঞ্চল। এখন মনে রাখবো ভাইয়া, উত্তর পশ্চিম অঞ্চল। অ্যান্সার কি হবে? খ নম্বর, উত্তর পশ্চিম অঞ্চল। ওকে, এখন দেখো প্রশ্ন কিন্তু আসতে পারে, বাংলাদেশের সব থেকে গরম পরে কোথায় বেশি বা কোন জেলায় বেশি? তাহলে মনে রাখবা কোন জেলায় ভাইয়া? রাজশাহী জেলায়। ওকে, এখন রাজশাহী জেলায় গরম পড়ে, কিন্তু নির্দিষ্ট কিন্তু একটা জায়গা আছে ভাইয়া। তার আরেকটা জিনিস মনে রাখবা, বাংলাদেশের সব থেকে কম বৃষ্টিপাত হয় কোথায়? রাজশাহী জেলায় কিন্তু আবার মনে রাখবেন, নাটোরের লালপুরে। ওকে, নাটোরের লালপুরে। আবার এটাও মনে রাখবা, নাটোরের লালপুরে কিন্তু সব থেকে বেশি কি ভাইয়া, খরা প্লাবন অঞ্চল। ওকে, আরেকটা কথা মনে রাখবা, বাংলাদেশের সব থেকে শীতলতম জায়গা হলো কি ভাইয়া? বলো তো সবাই, একটু কমেন্টের মাধ্যমে জানাও তো, বাংলাদেশের সব থেকে শীতলতম জায়গার নাম কোনটা? ওকে, সবাই একটু ক্লিয়ার ভাইয়া, সবাই একটু অ্যান্সারটা করো, বাংলাদেশের সব থেকে শীত কোথায় বেশি পড়ে? বাংলাদেশের সব থেকে শীত বেশি পড়ে কোথায়? সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাও ভাইয়া। বাংলাদেশের, হ্যাঁ ভাইয়া, উত্তর পশ্চিম। ওকে, তাহলে প্রশ্ন আমার তোমাদের কাছে, বাংলাদেশের সব থেকে শীতল স্থান কোথায়? আচ্ছা, আমি বলে দিলাম কি ভাইয়া, শ্রীমঙ্গল। ওকে, শ্রীমঙ্গল। শ্রীমঙ্গল কোথায় ভাইয়া? সিলেটের শ্রীমঙ্গল নাকি মৌলভীবাজারের শ্রীমঙ্গল? এখন প্রশ্ন তোমরা একটু কমেন্টের মাধ্যমে জানাবা। ওকে, আমি বললাম কি ভাইয়া, শ্রীমঙ্গলে সব থেকে বেশি কি হয়, শীত প্রধান বা শীত বেশি পড়ে বা বৃষ্টিপাত বেশি হয়। ওকে, তাহলে মনে রাখবা সিলেটের শ্রীমঙ্গলে। ওকে ভাইয়া, এই প্রশ্নটা কি করবা, একটু মনে রাখবা, মনোযোগ দিয়ে মনে রাখবা। দেখো 5 নম্বর প্রশ্ন আমরা চলে যাই। দেখো ভাইয়া, 5 নম্বর প্রশ্ন দেখো, বখতিয়ার খিলজি, ওকে, বখতিয়ার খিলজি বাংলা জয় করেন কত সালে? ওকে, দেখো প্রশ্নটা আগে বোঝো ভাইয়া, বখতিয়ার খিলজি বাংলা জয় করেন কত সালে? এটা কিন্তু তুমি যে কোনো বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে গেলেই এই প্রশ্নটা কিন্তু পাইতে পারো, কারণ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখন বখতিয়ার খিলজি বাংলা জয় করেন কত সালে? সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাও। ওকে ভাইয়া, শ্রীমঙ্গল লেখছো। ওকে, তাহলে এই যে 5 নম্বর প্রশ্নের অ্যান্সারটা একটু সবাই একটু দ্রুত বলে দাও। ওকে ভাইয়া, 5 নম্বর অ্যান্সারটা একটু সবাই দ্রুত বলে দাও। 5 নম্বর অ্যান্সারটা ভাইয়া তোমাদের কাছে জানতে চাচ্ছি। 5 নম্বর অ্যান্সার, রাইট অ্যান্সার কি হবে? ক নম্বর, 1212 সালে, 1200 সালে, নাকি 1204 সালে, নাকি 1211 সালে? ওকে ভাইয়া, সিলেটের শ্রীমঙ্গল। সুন্দর। 5 সি নম্বর, আজমুল ইসলাম লিখেছেন 5 সি নম্বর। ওকে ভাইয়া, সবাই সবার কাছে একটু যাচ্ছি। ওকে ভাইয়া, সবার কাছে একটু জানতে চাচ্ছি, বখতিয়ার খিলজি বাংলা জয় করেন কত সালে? ওকে, তাহলে সবাই একটু, সবাই ভাইয়া কমেন্টের মাধ্যমে জানাই, বখতিয়ার খিলজি বাংলা জয় করেন কত সালে? দেখো অতি ইজি একটা প্রশ্ন। ওকে ভাইয়া,
অতি ইজি প্রশ্ন, এই প্রশ্ন যদি না জানো তাহলে কি হবে দেখো ভাইয়া, তাহলে বখতিয়ার খিলজি বাংলা জয় করেন কত সালে? 1204 সালে, মনে রাখবা। ওকে ভাইয়া, তাহলে কি 1204 সালে। ওকে, ইখতিয়ার আহমেদ বিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি তিনি কিন্তু 1204 সালে কি করেন? বাংলা জয় করেন। ওকে ভাইয়া, তিনি কি করেন? বাংলা জয় করেন। এখন দেখো একটা কথা মনে রাখবা, এই যে 1204 সাল, হ্যাঁ 1204 সাল, 1200 সাল, 1211 সাল, এই সালগুলো কি বিখ্যাত? তার মধ্যে কিন্তু এই সালটা কি ভাইয়া আমার বিখ্যাত। ওকে, এটা কিন্তু একটা স্মরণীয় সাল, যে সালে কি বখতিয়ার খিলজি বাংলাকে কি করেন? জয় করেছিলেন। ওকে ভাইয়া, তাহলে সবাই একবার লেখো 1204। ওকে ভাইয়া, সবাই কি একটাবার লেখো 1204, সবাই একটাবার কমেন্ট করো 1204। ওকে ভাইয়া, 1204, সুন্দর আয়েশা সিদ্দিকা ভাইয়া। তাহলে 1204 সালে কি করেন? বখতিয়ার খিলজি বাংলাকে জয় করেন, এটা মনে রাখবা। ওকে, 6 নম্বর প্রশ্ন দেখে চলে যাব। দেখো 6 নম্বর প্রশ্ন তোমাদের কাছে আমি অ্যান্সারটা চাচ্ছি ভাইয়া। ওকে, ইসলামের শাহজাদি লিখেছেন সি নম্বর। ওকে ভাইয়া, রাইট অ্যান্সার। 6 নম্বর দেখো, নবাব সিরাজউদ্দৌলার পিতার নাম ছিলেন কি? ওকে ভাইয়া, প্রশ্ন কিন্তু এটা আসতে পারে। ওকে, নবাব সিরাজউদ্দৌলার পিতার নাম কি ছিলেন? ওকে, সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাও। দেখো, জয়নুদ্দিন, আলীবর্দী খাঁ, শৌকত জং নাকি হায়দার আলী? সবাই একটু প্রশ্ন কমেন্টের মাধ্যমে জানাবো ভাইয়া। 6 নম্বর প্রশ্ন, সিরাজউদ্দৌলার পিতার নাম ছিলেন কি? ওকে, সবাই একটু আমরা প্রশ্নটা জানিয়ে দেবো। সিরাজউদ্দৌলার পিতার নাম ছিলেন কি? মন লিখেছেন 1204। ওকে ভাইয়া, 5 নম্বর অ্যান্সার হলো 1204, কিন্তু আমি 6 নম্বর অ্যান্সার চাচ্ছি তোমাদের কাছে। দেখো, নবাব সিরাজউদ্দৌলার পিতার নাম কি ছিলেন? ওকে, সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাবা, নবাব সিরাজউদ্দৌলার পিতার নাম কি ছিলেন? জয়নুদ্দিন, আলীবর্দী খাঁ, শৌকত জং নাকি হায়দার আলী? ওকে ভাইয়া, সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাবা। সবাই আমরা দ্রুত কি করবো, ঝটপট অ্যান্সারটা দিয়ে দেবো। নবাব সিরাজউদ্দৌলার পিতার নাম কি ছিলেন? আলীবর্দী খাঁ। ওকে, আয়েশা সিদ্দিকা লিখেছেন আলীবর্দী খাঁ। ওকে, সবাই ভাইয়া, সবার কাছে একটু জানতে চাচ্ছি নবাব সিরাজউদ্দৌলার পিতার নাম কি ছিলেন? ওকে, ইসলামের শাহজাদি লিখেছেন এ নম্বর। ওকে ভাইয়া, সবার কাছে একটু জানতে চাচ্ছি, সবাই কমেন্ট করবা, তোমাদের কমেন্ট আমি একটু দেখতে চাচ্ছি। সিরাজউদ্দৌলার পিতার নাম কি ছিলেন? ওকে ভাইয়া, সিরাজউদ্দৌলার পিতার নাম কি ছিলেন? সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাও, প্রচুর গরম। ওকে ভাইয়া, সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাও সিরাজউদ্দৌলার পিতার নাম কি ছিলেন। মন লিখেছেন 1 জয়নুদ্দিন। ওকে ভাইয়া, তাহলে দেখো প্রশ্নটা হবে কি, অ্যান্সারটা হবে সিরাজউদ্দৌলার পিতার নাম ছিলেন জয়নুদ্দিন। ওকে, যারা জয়নুদ্দিন অ্যান্সারটা করেছে তাদের অ্যান্সারটা রাইট। এখন দেখো, সিরাজউদ্দৌলার নানার নাম ছিলেন কি? আলীবর্দী খাঁ। কে ছিলেন ভাইয়া? নানা। ওকে, দেখো, শৌকত জং ছিলেন সিরাজউদ্দৌলার কি? ভাই। কেমন ভাই? খালাতো ভাই। ওকে ভাইয়া, তাহলে কি কেমন ভাই? খালাতো ভাই, এইগুলো প্রশ্ন রাখবা। আর এই যে কি হায়দার আলী, এটা তো কোনো বিষয়ই না ভাইয়া, এটা একবার সর্বপ্রথম বাদ। ওকে, বিজয় লিখেছেন গ নম্বর। তাহলে কি ভাইয়া শৌকত জং হবে না? শৌকত জং ছিলেন তার মামাতো ভাই, অর্থাৎ মনে রাখবা আলীবর্দী খাঁয়ের 4টা সন্তান ছিলেন, 4টাই মেয়ে ছিলেন। আর এই যে সিরাজউদ্দৌলার পিতার নাম ছিলেন কি ভাইয়া? জয়নুদ্দিন। মাতার নাম ছিলেন মনে রাখবা আমেনা। ওকে, মাতার নাম কি ছিলেন? আমেনা। আর এই যে সিরাজউদ্দৌলার সেনাপতির নাম ছিলেন কি? জাফর। ওকে ভাইয়া, জাফর। কিন্তু 1757 সালে সিরাজউদ্দৌলার সাথে বিশ্বাসঘাতকতা করেন, তারপরে কিন্তু তার নাম হয় মীর জাফর। ওকে ভাইয়া, তারপরে কিন্তু তার নাম হয় মীর জাফর, কথাটা উল্লেখ হয়। ওকে, তাহলে এই প্রশ্নটা মনে রাখবে কেমন হবে। দেখো, সিরাজউদ্দৌলার প্রশ্ন একবার বুঝে নাও আর একবার। দেখো, সিরাজউদ্দৌলার নানা ছিলেন কে ভাইয়া? আলীবর্দী খাঁ। তাহলে কে ছিলেন? নানা। হায়দার আলী কিন্তু বাদ। শৌকত জং ছিলেন সিরাজউদ্দৌলার কি ভাইয়া? ভাই। কেমন ভাই? খালাতো। ওকে, খালাতো ভাই। ওকে, এখন এই যে সিরাজউদ্দৌলার মায়ের নাম ছিল কি ভাইয়া? মনে রাখবা আমেনা। ওকে, সিরাজউদ্দৌলার মায়ের নাম ছিল কি? আমেনা। এখন আলীবর্দী খাঁয়ের কোনো পুত্র সন্তান ছিল না, 4টা মেয়ে ছিল, মনে রাখবা। তার মধ্যে একটা মেয়ের নাম ছিল কি ভাইয়া? ভটিসি বেগম। ওকে, এটা মনে রাখবা। ওকে, আচ্ছা, হ্যাঁ, আয়েশা সিদ্দিকা তুমি তো নানাকে বাবা বানাই দিয়েছো, ঠিক ভাইয়া। ওকে, তাহলে এইটা মনে রাখবা। ওকে, এই প্রশ্ন কিন্তু আসতে পারে। আর এই যে সিরাজউদ্দৌলা, আরেকটা কথা মনে রাখবা, সিরাজউদ্দৌলার সাথে যে শৌকত জং, মীর জাফর বা কি ব্রিটিশরা যে একটা ষড়যন্ত্র করে কি করেছে? সিংহাসন থেকে নামিয়েছিল। এই সিংহাসন থেকে নামিয়েছিল কত সালে ভাইয়া? 1757 সালে, মনে রাখবা 23শে কি জুন। ওকে, এইটা প্রশ্ন কিন্তু আসতে পারে। 1757 সালে 23শে জুন। ওকে ভাইয়া, 7 নম্বর প্রশ্ন আমি চলে যাব। দেখো,
দেখো এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ভাইয়া, এই প্রশ্ন কিন্তু সকল বিশ্ববিদ্যালয়ে আসবে, আমি গ্যারান্টি দিয়ে দিলাম 100%। একটা বিশ্ববিদ্যালয়ে গেলে এই প্রশ্নটা কমন পাবা। ওকে, দেখো ভারতবর্ষে প্রথম আদমশুমারি হয়, এখন দেখো ভারতবর্ষে প্রথম আদমশুমারি হয় কত সালে? ভারতবর্ষে একটু খেয়াল করো, একটু খেয়াল করে অ্যান্সারটা দিবা। তাহলে কি ভাইয়া 1972 সালে, 1872 সালে, 1950 সালে, সরি 1850 সালে, নাকি 1901 সালে? আমি অপশন আর একটা বাড়াই দিলাম, কি 2 নম্বর অপশন বাড়াই দিলাম হলে কত ভাইয়া? 1902 সালে। ওকে, তাহলে আমি আরেকটা অ্যান্সার বানাই দিলাম, তোমরা একটু অ্যান্সারটা বলে দাও। ওকে ভাইয়া, বা 1902 না দিয়ে দিলাম হলো 1904 সালে। তাহলে দেখো, বা আরেকটা অ্যান্সার বাড়াই দিলাম, কি 6 নম্বর অ্যান্সারটা বাড়াই দিলাম 1905 সালে। ওকে, 1905 সালে। এখন তোমরা একটু অ্যান্সারটা দিবা ভাইয়া, অ্যান্সারটা দ্রুত দিয়ে দিবা। ভারতবর্ষে প্রথম আদমশুমারি হয় কত সালে? ভারতবর্ষে প্রথম আদমশুমারি হয় কত সালে? তোমরা একটু অ্যান্সার দিবা, তোমাদের অ্যান্সারের অপেক্ষায়। ওকে ভাইয়া, তাহলে কি আমরা অনেক প্রশ্ন সলভ করবো, আশা করি এখান থেকে প্রশ্ন 5টা কমন, 5টার বেশি কমন পাওয়া জিকে। ওকে, তাহলে ইসলামের শাহজাদি লিখেছেন সি নম্বর। ওকে, 1872 সালে। সবাই ভাইয়া একটু সবার কাছে জানতে চাচ্ছি, ভারতবর্ষে প্রথম আদমশুমারি। এখন দেখো একটা কথা মনে রাখবা, আদমশুমারির কিন্তু আর একটা নাম আছে, তাকে বলা হয় যৌনশুমারি। ওকে, কি ভাইয়া? যৌনশুমারি। ওকে, মনে রাখবা, আদমশুমারির আরেকটা নাম আছে, কি ভাইয়া? তাকে বলা হয় যৌনশুমারি। ওকে, তাহলে দেখো এই প্রশ্নটা অ্যান্সার তোমরা দিবা, ভারতবর্ষে প্রথম আদমশুমারি হয় কত সালে? এখন একটা কথা মনে রাখবা, আরেকটা কথা মনে রাখবা, আদমশুমারি বা যৌনশুমারি বা যৌনগুণের গণনা করা হয় 4 বছর পর পর। কয় বছর? 4 বছর, যেটা ইংলিশে লিপ ইয়ার বলে। ওকে ভাইয়া, ইংলিশে কি বলে? লিপ ইয়ার বলে। কিন্তু অ্যান্সারটা এখন তোমরা দিবা ভাইয়া, ভারতবর্ষে প্রথম আদমশুমারি হয় কত সালে? সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাবা। ওকে, সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাবা। আমরা অতি দ্রুত ভাইয়া শিখে গেলাম কি ভারতবর্ষে প্রথম আদমশুমারি হয় কত সালে। তাহলে মনে রাখবো ভাইয়া কত সালে? 1872 সালে। ওকে, 1800 কত সালে? 72 সালে বাংলাদেশের ভারতবর্ষের সর্বপ্রথম আদমশুমারি হয়। কিন্তু ভাইয়া একটা কথা মনে রাখবা, বঙ্গদেশে বা বাংলাদেশে, ওকে, বাংলাদেশের সর্বপ্রথম আদমশুমারি হয় কত সালে ভাইয়া? 1974 সালে। ওকে, তাহলে কত সালে? 1974 সালে। এই কথাটা মনে রাখবা। তাহলে বাংলাদেশে কিন্তু বিজয় লিখেছেন গ নম্বর, আজমুল লিখেছেন গ নম্বর। ওকে ভাইয়া, তাহলে সবার আজমুল লিখেছেন 7-এর বি। না ভাই, 1855 সালে না, 1855 সালে হবে না। তাহলে হবে কত? 1872 সালে। দেখো বাংলাদেশে, এটা হলো ভারতবর্ষে, আর বাংলাদেশের সর্বপ্রথম আদমশুমারি হয় কত সালে? 1974 সালে। আদমশুমারি একটা নাম আছে, তার নাম হলো কি ভাইয়া? যৌনশুমারি। আর এই যৌনশুমারি হয় কত বছর পর পর? 4 বছর পর পর। এই প্রশ্নটা একটু মনে রাখবা। রতন ইসলাম লিখেছেন খ নম্বর। ওকে ভাই, খ নম্বর হবে না, তাহলে হবে কি? গ নম্বর। রাইট অ্যান্সার হলো গ নম্বর। ওকে, পরের প্রশ্ন চলে যায়, 8 নম্বর প্রশ্ন চলে যায়। দেখো দেখো 8 নম্বর প্রশ্ন। হ্যাঁ, আয়েশা সিদ্দিকা 1872 সালে ভারত বঙ্গদেশে সর্বপ্রথম, ভারত মহাদেশে সর্বপ্রথম আদমশুমারি হয়। ওকে, এখন প্রশ্ন হলো 8 নম্বর। দেখো বলা হয়েছে কি বঙ্গভঙ্গ কত সালে হয়েছে? এটা তো সবার পারার কথা। দেখো 1905 সালে, 1957 সালে, 1805 সালে, নাকি 1947 সালে? সবাই ভাইয়া সবার কাছে একটু অ্যান্সারটা জানতে চাচ্ছি, বঙ্গভঙ্গ কখন হয়? ওকে, তাহলে বঙ্গভঙ্গ কখন হয়? 1905 সালে, 1957 সালে, 1947 সালে, নাকি 1805 সালে? ওকে ভাইয়া, তাহলে বঙ্গভঙ্গ কোথায় কখন হয়? সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাও অতি দ্রুত। সবাই একটু অতি দ্রুত আমরা কমেন্টের মাধ্যমে জানাই বঙ্গভঙ্গ কখন হয়। অর্থাৎ বঙ্গভঙ্গ, একটা কথা মনে রাখবা, বাংলাকে ভাগ করা। ওকে, বাংলাকে ভাগ করা। টোটাল আমি বলে দিলাম, বাংলাকে ভাগ করা হয়েছে কয়বার ভাইয়া? 2 বার। কয়বার? 2 বার বাংলাকে ভাগ করা হয়। এখন তোমরা প্রশ্নের অ্যান্সারটা দিবা। নুসরাত জাহান নাবিলা, ওকে, আজমাল লিখেছেন এ নম্বর 1905 সালে। ওকে, 1905 সালে। সবাই ভাইয়া, রতন লিখেছেন 1905 সালে। সবার কাছে একটু জানতে চাচ্ছি, দেখো বঙ্গভঙ্গ হয় কত সালে? তারপরে আমি ব্যাখ্যাটা করছি। দেখো আমি একটু 1947 সাল নিয়ে আগে কথা বলি। দেখো 1947 সালেও কিন্তু ভাইয়া কি হয়েছে? 2 বার। একবার মনে রাখবা ভাইয়া কত সালে? 1905 সালে বঙ্গভঙ্গের মাধ্যমে। ওকে, 1905 সালে কি? বঙ্গভঙ্গের মাধ্যমে। আর একটা কথা মনে রাখবা, 1947 সালে এটা কি? ভারত পাকিস্তান, যে এই যে ভারত পাকিস্তান স্বাধীনতার মাধ্যমে কি হয় ভাইয়া? বঙ্গভঙ্গকে 1900 কত সালে? 5 সালে হয়েছে। 1900 কয় সালে? 5 সালে। বাংলাকে ভাগ করা হয় 2 বার। একবার হলো বঙ্গভঙ্গের মাধ্যমে, একবার কি ভারত পাকিস্তান স্বাধীনতার মাধ্যমে। ওকে ভাইয়া, মনে রাখবা 14 আগস্ট 1900। দেখো তাহলে কত ভাইয়া? 14 আগস্ট কি পাকিস্তান, আর কি ভাইয়া 15 আগস্ট হলো
ভারত স্বাধীনতা লাভ করে। ওকে, এটা মনে রাখবা। দেখো তাহলে 1900 রাইট অ্যান্সার কি ভাইয়া? 1905 সালে। ওকে, এই প্রশ্নটা মনে রাখবা। দেখো 9 নম্বর প্রশ্ন আমি চলে যাই। 9 নম্বর প্রশ্ন দেখো বলা হয়েছে কি বাংলাদেশের, দেখো 76-এর মনন্তর এর সময়কাল কত? 76-এর মনন্তর অর্থাৎ একটা কি ভাইয়া? দুর্ভিক্ষ। এটা কিন্তু একটা কি দুর্ভিক্ষ, এই বিশ্বের সব থেকে বড় দুর্ভিক্ষ বলা হয় এই 76-এর মনন্তরকে, এটা মনে রাখবা। তাহলে দেখো বাংলা 76-এর মনন্তর এর সাল কত সাল? এখন আমি জানি, আমি কিন্তু বাংলায় জানি, এটা হলো ইংলিশে। দেখো ইংলিশ থেকে বাংলা তুমি কিন্তু করতে পারো, কিন্তু 9 নম্বর প্রশ্নটা একটু অ্যান্সারটা জানিয়ে দাও ভাইয়া। কত হবে? 1770, 1760, 1765 নাকি 1756? একটু সবাই ভাইয়া কমেন্টের মাধ্যমে জানাই। 9 নম্বর একটু কমেন্টের মাধ্যমে জানাই। আমি বলে দিলাম কি ভাইয়া? 1177 সাল। আমি বলে দিলাম 1177। 76-এর মনন্তর 1176, সরি 1176, কিন্তু ইংলিশ সাল কত? ওকে ভাইয়া সবাই একটু জানাও। আমি বলে দিচ্ছি, এটা বাংলা বলে দিচ্ছি, তাহলে ইংলিশ সালটা কত তোমরা একটু কমেন্টের মাধ্যমে জানাও। ওকে ভাইয়া সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাও ইংলিশ কত হবে। ওকে, 9 নম্বর অ্যান্সারটা কি হবে একটু সবাই জানাও। 1770, 1760, 1765 নাকি 1756? ওকে ভাইয়া সবাই একটু জানাও, তাহলে অ্যান্সারটা হবে কি ভাইয়া? 1770। ওকে, 1770 সবাই একটু কমেন্টে লেখো তো ভাইয়া। 1770 সবাই একবার কমেন্টে লেখো তো 1770। তাহলে বাংলাদেশের 76-এর মনন্তর, বাংলায় 76-এর মনন্তর এর সাল কত সাল ভাইয়া? 1770। ওকে, সবাই একটু লেখো তো ভাইয়া কমেন্টে 1770। সবার কাছে একটু কমেন্টটা দেখতে চাচ্ছি 1770। ওকে ভাইয়া 1770 সবার কাছে একটু কমেন্টটা দেখতে চাচ্ছি। 1770 সবাই একটু কমেন্টে লেখো 1770। ওকে ভাইয়া 1770 সবাই একটু কমেন্টে লেখো 1770। তাহলে 76-এর মনন্তর হয় কত সালে ভাইয়া? 1770 সালে। ওকে, এই প্রশ্নটা কিন্তু মনে রাখবা। 9 ক। ওকে ভাইয়া, তাহলে 9 কে ক। ওকে, উর্মি আক্তার লিখছেন 1943 ভাই। কোন নম্বর কোন প্রশ্নের এটা অ্যান্সার আমি জানি না। ওকে, তাহলে দেখো বিজয় লিখেছেন 9-এর ক। ওকে বিজয়, থ্যাংক ইউ ভাইয়া। রতন লিখেছেন ক, তাহলে হবে কি ভাইয়া? হবে রাইট অ্যান্সার হবে 1770। ওকে, 10 নম্বর প্রশ্ন আমরা চলে যাব। দেখো 10 নম্বর চলে, দেখো কি বলা হয়েছে ভাইয়া? বিল আলেকজান্ডারের শিক্ষক কে ছিলেন? দেখো প্রশ্ন কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, সক্রেটিস, প্লেটো, এরিস্টটল, জেক রুসো, মন্তেস্কু, ভলতিয়ার, হব, ওকে আলেকজান্ডার, এগুলো কিন্তু আমাদের খুবই ইম্পর্টেন্ট। এখন দেখো প্রশ্নটা হলো 10 নম্বর। দেখো 10 নম্বর প্রশ্নের অ্যান্সারটা একটু বলবা। ওকে ভাইয়া 10 নম্বর প্রশ্নের অ্যান্সারটা তোমরা একটু বলবা। দেখো বলা হয়েছে কি বাংলাদেশের, দেখো বীর আলেকজান্ডারের শিক্ষক কে ছিলেন? বীর আলেকজান্ডারের শিক্ষক কে ছিলেন? সক্রেটিস। ওকে, সক্রেটিস বানানটাই ভুল আছে। দেখো সক্রেটিস, প্লেটো নাকি এরিস্টটল? ওকে ভাইয়া একটু সবাই একটু তোমরা অ্যান্সারটা জানিয়ে দাও। আলেকজান্ডারের শিষ্য বা আলেকজান্ডারের শিক্ষক কে ছিলেন? ওকে ভাইয়া সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাও আলেকজান্ডারের শিক্ষক কে ছিলেন। ওকে ভাইয়া আলেকজান্ডারের শিক্ষক কে ছিলেন? সবাই একটু কমেন্টের মাধ্যমে তোমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করো ভাইয়া, আমরা তোমাদের কমেন্টের অপেক্ষায় আছি। সবাই একটু এই কমেন্টটা করো, আলেকজান্ডারের শিক্ষক কে ছিলেন? ওকে ভাইয়া, তাহলে আলেকজান্ডারের শিক্ষক কে ছিলেন? 10 সি নম্বর এরিস্টটল। এ লিখেছেন ইসলামের শাহজাদি লিখেছেন এরিস্টটল, নুসরাত লিখেছেন এরিস্টটল। ওকে বিজয় লিখেছেন এরিস্টটল। ভাইয়া সবাই একটু কমেন্টটা করো, তাহলে কি হবে একটু কমেন্টের মাধ্যমে জানাও। 10 নম্বর প্রশ্নের অ্যান্সারটা কি হবে সবাই একটু জানাও। ওকে ভাইয়া, তাহলে কি 10 নম্বর রাইট অ্যান্সার হবে কি ভাইয়া? এরিস্টটল। তাহলে একটা কথা মনে রাখবা, সর্বপ্রথম হলো সক্রেটিস, তারপরে কি ভাইয়া? প্লেটো, তারপরে কি? এরিস্টটল, তারপরে কি ভাইয়া? আলেকজান্ডার। ওকে, তাহলে দেখো SPA মনে স্পা মনে রাখবো আমরা। ওকে ভাইয়া, তাহলে আমরা কি একটা ছন্দ মনে রাখবো? স্পা। ওকে, স্পা মনে রাখবো। স্পা যদি ওই যে ইস্পাহানি মির্জাপুর তোমরা কিন্তু জানো, সেই স্পাটা মনে রাখবা। যদি স্পাটা মনে রাখতে পারো তাহলে এই যে এদের শিক্ষকতা সম্পর্কে তোমার আর মন থেকে ভুলে যাবে না। ওকে, তুমি আর কোনোদিনও ভুলে যাবে না। তাহলে মনে রাখবা কি ভাইয়া? স্পা। এসতে সক্রেটিস, পিতে প্লেটো, এতে এরিস্টটল, এতে আলেকজান্ডার। ওকে ভাইয়া, তাহলে স্পা, এই স্পাটা মনে রাখবা, খাতায় সবাই লিখে দিবা একটু। ওকে, স্পাটা লিখে দিবা। স্পা এটা হলো কি ভাইয়া? এই যে কার গুরু কে ছিল এইটা মনে রাখার টেকনিক। ওকে, এই প্রশ্নটা মনে রাখবা। দেখো
তাহলে আমি আরেকটা কথা বলি, এখন প্লেটোর একটা বইয়ের নাম আছে, আর দেখো এরিস্টটলের একটা বইয়ের নাম আছে, প্লেটোর একটা বইয়ের নাম আছে, এই সক্রেটিসে কিন্তু একটা ভাইয়া কি আছে, একটা উক্তি আছে, আই অ্যাম ম্যাড, ওকে, আমি পাগল। এটা কিন্তু সক্রেটিসের উক্তি, এই উক্তিটা কিন্তু আসতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশ্ন। সক্রেটিসের প্রধান উক্তি কি? তাহলে সক্রেটিসের প্রধান উক্তি হলো কি ভাইয়া, আই অ্যাম ম্যাড, আমি পাগল। দেখো প্লেটো আর কি, প্লেটো আর এরিস্টটল। তাহলে একটু কমেন্টের মাধ্যমে তোমরা জানাও তো ভাইয়া, তোমাদের কাছে কমেন্ট করে গেলাম, তোমাদের কাছে আপনি জানতে চাইলাম প্লেটোর বইয়ের নাম কি, আর এরিস্টটলের একটা বই আছে সেই বইটার নাম কি। একজনের বইয়ের নাম আমি বলে দিচ্ছি, একজনের বইয়ের নাম হলো রিপাবলিক, একজনের বইয়ের নাম হলো কি, দি পলিটিক্স। এখন তোমরা বলবা কার বইয়ের নাম পলিটিক্স, কার বইয়ের নাম রিপাবলিক, ওকে, এটা একটু কমেন্টের মাধ্যমে জানাবা। ওকে ভাইয়া, সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাবা। তারপরে প্রশ্ন চলে যাই, দেখো হামাদ শব্দটি কোন ভাষা থেকে এসেছে? অতি কঠিন একটা প্রশ্ন, ওকে, অতি কঠিন। আমি মনে করলাম কি, ওকে কঠিন, আমি লিখলাম কঠিন, কঠিন একটা প্রশ্ন, কিন্তু তোমরা অ্যানসারটা দিবা। ওকে ভাইয়া, তোমরা অ্যানসারটা দিবা, 11 নম্বর প্রশ্নের অ্যানসারটা তোমরা দিবা। ওকে, রতন লিখেছেন এরিস্টটলকে। ওকে ভাইয়া, দেখো তাহলে হামাদ কোন ভাষা থেকে এসেছে? স্পেনি ভাষা থেকে, মানে স্পেন, ওকে, তার পর্তুগিজ ভাষা থেকে, তা দেখো ভাইয়া আরাকান ভাষা থেকে নাকি বার্মিজ ভাষা থেকে? ওকে, এই প্রশ্নটার অ্যানসারটা তোমরা একটু দিয়ে দিবা। দেখো কি হামাদ কোন ভাষা থেকে এসেছে, হামাদ শব্দটি কোন ভাষা থেকে এসেছে, তোমরা একটু অ্যানসারটা দিয়ে দিও ভাইয়া। হামাদ শব্দটি কোন ভাষা থেকে এসেছে তোমরা একটু কমেন্টের মাধ্যমে জানাও অতি দ্রুত। স্পেন ভাষা থেকে, পর্তুগিজ ভাষা থেকে, বার্মিজ ভাষা থেকে নাকি আরাকানি ভাষা থেকে? ওকে, কোন ভাষা থেকে ভাইয়া একটু কমেন্টের মাধ্যমে তোমরা কি করবা, জানাবা। ওকে, রতন লিখেছেন খ নম্বর, পর্তুগিজ ভাষা থেকে। ওকে, দেখো সবাই ভাইয়া একটু সবার কাছে একটু জানতে চাচ্ছি, হামাদ ভাষাটি বা হামাদ শব্দটি কোন ভাষা থেকে এসেছে? ওকে, হামাদ ভাষাটি কোন বা হামাদ শব্দটি কোন ভাষা থেকে এসেছে? ওকে, প্লেটো রিপাবলিক। ওকে, সুন্দর ভাইয়া। ওকে, আর এরিস্টটলের পলিটিক্স মনে রাখবা। ওকে, তাহলে দেখো তাহলে কি হামাদ ভাষাটা কোন ভাষা থেকে এসেছে ভাইয়া, সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাও। হামাদ শব্দটি কোন ভাষা থেকে এসেছে সবাই একটু কমেন্টের মাধ্যমে জানালে মনে রাখবো ভাইয়া কি, তাহলে একটা কথা মনে রাখবো, হামাদ ভাষাটি এসেছে কোন ভাষা থেকে? পর্তুগিজ ভাষা থেকে। ওকে ভাইয়া, দেখো পরের প্রশ্ন আমরা চলে যাই। দেখো পরের প্রশ্ন বলা হয়েছে কি, দেখো কৃষি নির্ভর বাংলাদেশের কৃষি ব্যাংক প্রতিষ্ঠিত হয় কিভাবে? এখন আমরা কিন্তু জানি বাংলাদেশ কৃষি নির্ভর একটা দেশ, বাকি বাংলাদেশ কৃষি নির্ভর একটা দেশ, আমাদের সম্পূর্ণ কিন্তু কৃষির উপর নির্ভরশীল। কিন্তু প্রশ্ন হলো কৃষি নির্ভর বাংলাদেশের কৃষি ব্যাংক, মনে রাখবা আমি বলে দিলাম কৃষি ব্যাংক সর্বপ্রথম প্রতিষ্ঠিত হয় রাজশাহীতে, আমি এটাও বলে দিলাম রাজশাহীতে। কিন্তু আমার কাছে তোমাদের কাছে এখন প্রশ্ন, কৃষি ব্যাংক সর্বপ্রথম কত সালে প্রতিষ্ঠিত হয়? ওকে ভাইয়া, কৃষি ব্যাংক সর্বপ্রথম কত সালে প্রতিষ্ঠিত হয় তোমাদের কাছে আমার প্রশ্ন। 12 নম্বর প্রশ্ন তোমাদের কাছে, কৃষি ব্যাংক সর্বপ্রথম আমি বললাম রাজশাহী প্রতিষ্ঠিত হয়, কিন্তু ভাইয়া কত সালে প্রতিষ্ঠিত হয় তোমরা একটু অ্যানসারটা দিবা। ওকে, তোমরা একটু অ্যানসারটা দিবা, কৃষি ব্যাংক বাংলাদেশে কত সালে প্রতিষ্ঠিত হয়? ওকে, নাদিয়া লিখেছেন 1956। কি 1956 ভাইয়া, বুঝতে পারলাম না। না 1956 না, একটু দেখো তাহলে 1956 সালে কিন্তু একটা জিনিস হয়েছে, সেটা হলো কি ভাইয়া, পাকিস্তানের সংবিধান। পাকিস্তানের কি ভাইয়া, সংবিধান। ওকে, 1956 সালে কিন্তু পাকিস্তানের সংবিধান রচনা করা হয়, আর এই পাকিস্তান স্বাধীনতা লাভ করে কিন্তু কত সালে ভাইয়া, 1947 সালে। ওকে, আর এর সংবিধান রচনা করা হয় কত সালে, 56 সালে, দীর্ঘ 9 বছর পর। কয় বছর পর ভাইয়া, 9 বছর পর, মনে রাখবো, দীর্ঘ 9 বছর পর। কিন্তু প্রশ্ন হলো, নাদিয়াও লিখেছেন 56। ওকে, তাহলে একটা কথা মনে রাখবা, বাংলাদেশের কৃষি ব্যাংক প্রতিষ্ঠিত হয় কত সালে ভাইয়া? তাহলে আরেকটা কথা তোমাদের একটু ভেঙে দেই, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশ কৃষি ব্যাংক প্রতিষ্ঠিত হয়, স্বাধীন হওয়ার আগে না, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর। এখন তাহলে বলো, রতন বলেছেন 1947 সালে। ওকে ভাইয়া, দেখো তাহলে দেখো সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাও, বাংলাদেশ কৃষি ব্যাংক প্রতিষ্ঠিত হয় কত সালে? ওকে ভাইয়া, তাহলে রতন লিখেছেন ক নম্বর। ওকে ভাইয়া, ক না, তাহলে একটা কথা মনে রাখবা, বাংলাদেশ দেখো বাংলাদেশ কৃষি ব্যাংক প্রতিষ্ঠিত হয় 1973 সালে। ওকে ভাইয়া, মনে রাখবো এই প্রশ্নটা কিন্তু আমরা মনে রাখবো, বাংলাদেশ কৃষি ব্যাংক প্রতিষ্ঠিত হয় 73 সালে। ওকে, 1973 সালে। দেখো পরের প্রশ্ন চলে যাই,
এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, 12D। ওকে ইসলামের শাহজাদি, থ্যাংক ইউ ভাইয়া। 13 নম্বর দেখো, 13 নম্বর, বাংলাদেশে কাগজের নোট প্রথম চালু হয় কত সালে? ওকে ভাইয়া, তাহলে বাংলাদেশের কাগজের নোট প্রথম চালু হয় কত সালে? ওকে নুসরাত লিখেছেন, ওকে নুসরাত নাদিয়া লিখেছেন 1973। ওকে ভাইয়া, থ্যাংক ইউ সঠিক অ্যান্সারটা দেওয়ার জন্য। 13 নম্বর প্রশ্নের অ্যান্সারটা তোমরা একটু দিয়ে দিবা। ওকে 13 নম্বর প্রশ্নের অ্যান্সারটা তোমরা একটু দ্রুত দিয়ে দিও ভাইয়া। দেখো বলা হয়েছে বাংলাদেশের কাগজের নোট চালু হয় কত সালে? তাহলে মনে রাখো, বাংলাদেশের কাগজের নোট 1 মার্চ 1972, নাকি 4 মার্চ 1972, 3 এপ্রিল 1973, 1 ফেব্রুয়ারি 1973? ওকে ভাইয়া, সবাই একটু অ্যান্সারটা দিয়ে দিবা। 13 নম্বর অ্যান্সারটা সবাই একটু দিয়ে দিবা। ওকে ভাইয়া, 13 নম্বর অ্যান্সারটা সবাই একটু দিয়ে দিবা। কোনটা হবে? 13। তাহলে 13 নম্বর অ্যান্সার দিয়ে বাংলাদেশের কাগজের নোট। ওকে আমি আরেকটা কথা বলি, বাংলাদেশের সরকারি, ওকে ভাইয়া সরকারি, বাংলাদেশের সরকারি নোট 3টি, মনে রাখবা। বাংলাদেশের সরকারি নোট কি? 3টি। ওকে এটা মনে রাখবা। বি নম্বর, নাদিয়া লিখেছেন বি নম্বর, ইসলামের শাহজাদি লিখেছেন বি নম্বর। ওকে সবাই একটু কমেন্ট করো আর একটু দেখো, একটা প্রশ্ন দেখো, বাংলাদেশের সরকারি নোট কয়টি ভাইয়া? 3টি। মনে রাখবা, 1 টাকার নোট, 2 টাকার নোট এবং 5 টাকার নোট। ওকে ভাইয়া, এই 3টা নোট কি? তাহলে 1 টাকার নোট, 2 টাকার নোট এবং 5 টাকার নোট, এটা হলো বাংলাদেশের সরকারি টাকা বা সরকারি নোট। এখন বলতে পারো ভাইয়া 10 টাকার নোট, 20 টাকার নোট, 100 টাকার নোট এবং 1000 টাকার নোট, 200 টাকার নোট বলতে পারো, এগুলো সব কিন্তু বাংলাদেশ ব্যাংকের টাকা। ওকে ভাইয়া, এগুলো হলো বাংলাদেশ ব্যাংকের টাকা, মনে রাখবে বাংলাদেশের ব্যাংকের, কিন্তু সরকারি নোট কিন্তু নয়। ওকে এই প্রশ্নটা মনে রাখবে। তাহলে কি ভাইয়া মনে রাখবা, নাদিয়া লিখেছেন 1972, তাহলে মনে রাখবা বাংলাদেশের কাগজের নোট সর্বপ্রথম চালু হয় হলো 4 মার্চ 1972 সালে। খ নম্বর অ্যান্সার। ওকে ভাইয়া, খ নম্বর অ্যান্সার। 1 মার্চ 1972 হবে না, তাহলে কি 4 মার্চ 1972। ওকে ভাইয়া, সবাই ক্লিয়ার নাকি? একটু কমেন্টের মাধ্যমে জানাও। ওকে 14 নম্বর প্রশ্ন দেখো, চলে যাব। আচ্ছা এই প্রশ্নটা দেখো, বাংলাদেশের জলবায়ুর নাম কি? ওকে সবাই একটু ভাইয়া একটু কমেন্টের মাধ্যমে জানাও, বাংলাদেশের জলবায়ুর নাম কি? নাতিশীতোষ্ণ, নিরক্ষ, নাকি ক্রান্তিক, নাকি ক্রান্তিক মৌসুমী? দেখো দেখো, নাতিশীতোষ্ণ, নিরক্ষীয়, নাকি ক্রান্তিক, ক্রান্তীয়, নাকি ক্রান্তীয় মৌসুমী? দেখো সবাই একটু ভাইয়া কমেন্টের মাধ্যমে জানাও, বাংলাদেশের জলবায়ু কেমন? ওকে বাংলাদেশের আবহাওয়া এক, জলবায়ু কিন্তু আর এক। আবহাওয়াটা কি? প্রত্যেক দিনের গড় অবস্থা, কিন্তু জলবায়ু কিন্তু ভিন্ন। এখন প্রশ্ন 14 নম্বর অ্যান্সারটা দিবা। ওকে তাহলে রতন লিখেছেন সি নম্বর, নুসরাত লিখেছেন সি নম্বর। ওকে ভাইয়া, তাহলে দেখো নাদিয়া লিখেছেন, রতন লিখেছেন ক নম্বর। কিসের ক ভাইয়া? এটা নাতিশীতোষ্ণ। রতন তুমি তো 2টা অ্যান্সারই দিয়ে দিলা ভাই, 2টা অ্যান্সারই দিয়ে দিলা। ওকে যে কোনো একটা বলো। তাহলে দেখো বাংলাদেশের জলবায়ু কেমন? সবাই 14 ক, নাদিয়া লিখেছেন 14 ক, নাতিশীতোষ্ণ। ওকে ভাইয়া, তাহলে নিরক্ষীয়, এটা তো ভুল। তাহলে কি? ক্রান্তীয় মৌসুমী। ওকে এই ক্রান্তীয় মৌসুমী কিন্তু একটা কি ভাইয়া? একটা অবস্থা, যে অবস্থায় বাংলাদেশে সব সময় বাতাস বয়, অর্থাৎ যেদিকে সর্বদা সব সময় বাতাস যায়, সেটা কি? ক্রান্তীয় মৌসুমী বলা হয়। এখন প্রশ্ন আমার এইটা ক না হয় গ। ওকে তাহলে একটা কথা মনে রাখবা, অ্যান্সারটা হলো কি ভাইয়া? ক্রান্তীয়। ওকে বাংলাদেশের জলবায়ু কেমন? ক্রান্তীয়। বাংলাদেশের আবহাওয়া কেমন? নাতিশীতোষ্ণ। মনে রাখবে বাংলাদেশের আবহাওয়া কেমন? নাতিশীতোষ্ণ। বাংলাদেশের জলবায়ু কেমন? ক্রান্তীয়। ওকে ক্লিয়ার? সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাও, ক হবে ক হবে না? ওকে ভাইয়া, ক হবে, ক হবে কোথায় লেখা আছে ভাইয়া? তুমি একটু বইয়ের স্ক্রিনশট দিয়ে আমাকে দিয়ে দাও। ওকে কোথায় লেখা আছে ক হবে? তুমি একটু বইয়ের স্ক্রিনশট দিয়ে আমাকে দিয়ে দাও। তাহলে একটা কথা মনে রাখবে, যখন আবহাওয়া থাকবে তখন নাতিশীতোষ্ণ, যখন কি ভাইয়া জলবায়ু থাকবে তখন ক্রান্তীয়। এই জিনিসটাই তোমরা কিন্তু বেশি ভুল করো, আজ থেকে এই জিনিসটা আর ভুল করো না। ওকে ভাইয়া, তাহলে মনে রাখবা বাংলাদেশের আবহাওয়া নাতিশীতোষ্ণ, জলবায়ু ক্রান্তীয়। ওকে প্রশ্ন ক্লিয়ার নাকি ভাইয়া? সবাই একটু জানাও। ওকে আমি আবার বলে দিচ্ছি, বাংলাদেশে যদি আবহাওয়া থাকে তাহলে হলো নাতিশীতোষ্ণ, বাংলাদেশের যদি জলবায়ু থাকে তাহলে কি? ক্রান্তীয়। ওকে এই প্রশ্নটা মনে রাখবা। ওকে সবাই একটু মনে রাখবা। আর যদি কেউ পাও বাংলাদেশের জলবায়ু নাতিশীতোষ্ণ, তাহলে একটু আমাকে স্ক্রিনশট দিয়ে দিবা। ওকে ভাইয়া, তাহলে স্ক্রিনশট দিয়ে আমাকে দিয়ে দিবা।
হ্যাঁ বুঝছো, রতন বুঝছে, বোঝার জন্য থ্যাংক ইউ ভাইয়া। দেখো 15 নম্বর অ্যান্সার দেখো, দেখো 15 নম্বর, মারমা উপজাতি বাস করে কোথায়? দেখো মারমা উপজাতি বাস করে কোথায়? গারো পাহাড়ে, বান্দরবনের চিম্বুক পাহাড়ে, নাকি দিনাজপুরে, নাকি সিলেটের জয়ন্তী পাহাড়ে? তাহলে প্রশ্নটা অ্যান্সারটা তোমরা দিবা, মারমা উপজাতি বাস করে কোথায়? ওকে, মারমা উপজাতি বাস করে কোথায়? সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাও। আর এই যে ভাইয়া তোমরা যে ভুল করতেছো, এই ভুলটা সংশোধন করার জন্যই তো আমরা। তাহলে এই যে তোমাদের পরীক্ষা যদি আসতো বাংলাদেশের জলবায়ু কেমন, তুমি কিন্তু নিঃসন্দেহে 100% শিওর দেখা আসতা কি নাতিশীতোষ্ণ। 100% কিন্তু বিশ্ববিদ্যালয় ভুল দিয়ে দিত তোমাকে। ওকে, আজ থেকে ভুল করো না, তুমি মনে করো আজকে তোমার জীবনে এটা প্রথম শিক্ষা। ওকে, তাহলে দেখো মারমা উপজাতি কোথায় বসবাস করে, এখন একটু তোমরা একটু জানাবা। ওকে ভাইয়া, মারমা উপজাতি কোথায় বসবাস করে তোমরা একটু জানাবা। সবাই দ্রুত কমেন্ট করো ভাইয়া, সবাই একটু কমেন্ট করো, মারমা উপজাতি কোথায় বসবাস করে। ওকে, তাহলে মারমা উপজাতি কোথায় বসবাস করে ভাইয়া, সবাই একটু জানাও, সবাই দ্রুত, সবাই একটু জানাও। ওকে, তাহলে দেখো বান্দরবনের চিম্বুক পাহাড়ের প্রদেশে। ওকে, আচ্ছা গারো পাহাড় না ভাইয়া, একটা কথা মনে রাখবো, সবাই একটু অ্যান্সার দেই, গারো পাহাড়। ওকে, গারো পাহাড় হবে না, তাহলে হবে কি গারো পাহাড়, সবাই লিখছে গারো পাহাড়। তাহলে মনে রাখবা বাংলাদেশের সব থেকে বড় পাহাড়ের নাম হলো কি ভাইয়া, গারো পাহাড়। ওকে, কিন্তু এখন মারমা, ওকে মারমারা বসবাস করে কোথায় ভাইয়া, বান্দরবনের চিম্বুক পাহাড়ে। এটা কিন্তু ব্যতিক্রম, সেই জন্যই তোমাদের দেওয়া হয়েছে। এই প্রশ্নটা কিন্তু পরীক্ষাতে আসবে, একটু স্টাডি নিয়ে। ওকে, একটু বুঝে নিও। ওকে ভাইয়া, তাহলে কোথায় হবে, বান্দরবনের চিম্বুক পাহাড়ের প্রদেশে। ওকে ভাইয়া, আর সিলেট তো তুমি জানোই, সিলেটকে বলা হয় বাংলাদেশের লন্ডন। ওকে, এই প্রশ্নটা মনে রাখবা। আবার কি 360 আউলিয়ার দেশ। এবং দেখো তারপরে প্রশ্ন দেখো, 16 নম্বর প্রশ্নটা দেখো ভাইয়া, বাংলাদেশে বাস নেই কোন উপজাতি? এটা যদি না পারো আমি মনে করবো তোমরা কি অ্যাডমিশনের জন্য কোনোভাবেই পড়তেছো না, ফাঁকি দিচ্ছ। কারণ এতদিন ফাঁকি দিচ্ছ, তাছাড়া এই সকল প্রশ্ন তো পারার কথা, মুখে ঠোঁটের আগায় থাকার কথা এসব প্রশ্ন। দেখো বাংলাদেশের উপজাতি নেই কোনটি? দেখো সাঁওতাল আছে কিন্তু বাংলাদেশে, মাওরি, গারো, মুরুং। দেখো মুরং, তাহলে কি মুরং, সাঁওতাল, মাওরি নাকি গারো? একটু সবাই ভাইয়া আচ্ছা, গারো পাহাড় বলছো, গারো পাহাড়টাই সাঁওতাল হবে। একজন লেখছে কি ভাইয়া গারো পাহাড়টা, গারো পাহাড় হলো বাংলাদেশের সব থেকে বড় পাহাড়, মনে রাখবা। ওকে, বাংলাদেশের সব থেকে বড় পাহাড়ের নাম হলো গারো পাহাড়। ওকে ভাইয়া, এটা প্রশ্নটা মনে রাখবা। না, গারো পাহাড় বন না, গারো একটা পাহাড়ই। ওকে ভাইয়া, গারো একটা পাহাড়। ওকে, গারো একটা পাহাড়, যে পাহাড়ের নাম রাখা হয়েছে গারোদের, গারো উপজাতির নাম অনুসারে। ওকে, যেমন দেখো না তো, এই আমাদের তোমাদের বাড়ির পাশে দেখো একটা মসজিদের নাম করা হয়েছে একজন ব্যক্তির নাম অনুসারে, একটা মন্দিরের নাম করা হয়েছে একটা ব্যক্তির নাম অনুসারে, একটা গির্জার নাম করা হয়েছে একটা ব্যক্তির নাম অনুসারে। কিন্তু দেখো ওখানে কি ধর্ম প্রচার হয়, কিন্তু এরকমই একটা বিষয়। এটা মনে করো একটা পাহাড়। ওকে ভাইয়া, সেই পাহাড়ের নাম হলো কি গারো। ওকে, গারো পাহাড়। ওকে, সেই পাহাড়ের নাম হলো গারো পাহাড়, এটাই বোঝাইছে, জাস্ট এটাই, কথা কিছু না। ওকে ভাইয়া, প্রশ্নটা হলো এটা। দেখো ইসলামের সাথে লিখেছেন বি নম্বর, মাওরি। ওকে, ওকে রতন লিখেছেন বি নম্বর। ওকে, আমিও তোমাদের সাথে লিখে দিলাম কি অ্যান্সার হবে ভাইয়া বি নম্বর। কিন্তু তোমাদের কাছে প্রশ্ন আমার এটাই, মাওরি উপজাতি কোন দেশের? ওকে, এই প্রশ্নটা তোমাদের কাছে রয়ে গেলাম, বাকিটা একটা প্রশ্ন পরে আমি বলে দিচ্ছি, কিন্তু তোমরা একটু কমেন্টের মাধ্যমে জানাবা। বাংলাদেশে বসবাস নেই কোন উপজাতির? মাওরি উপজাতির। কিন্তু এটাও আছে, মারমো আছে, সাঁওতালও আছে। ওকে, তারপরে গারো আছে। একটা কথা মনে রাখবা, এই গারোরা কিন্তু ভাইয়া কি মাতৃতান্ত্রিক। ওকে, মাতৃতান্ত্রিক মনে রাখবা, গারোরা কিন্তু মাতৃতান্ত্রিক। গারো আর কি ভাইয়া আর একটা উপজাতি আছে খাসি। গারো আর খাসি দুইটা উপজাতি কি মাতৃতান্ত্রিক, তারা কিন্তু পরিবারের প্রধান হলো মা, মনে রাখবা। পরিবারের প্রধানকে মা, তারা কিন্তু পরিবারের সকল দায়িত্ব পালন করে কারা? নারীরা, গারো এবং খাসিদের। ওকে, আর বাংলাদেশের একটা দুইটা উপজাতি আছে মুসলিম, তারা হলো একটা হলো মনে রাখবা ভাইয়া পাঙ্গন আর হলো লাউস। ওকে, পাঙ্গন বানানটা দেখো, পাঙ্গন, আর এটা হলো কি ভাইয়া লাউস। ওকে, পাঙ্গন আর হলো কি লাউস, এই দুটা উপজাতি কিন্তু মুসলিম, মনে রাখবা। এই উপজাতি দুটা মুসলিম, এরা বসবাস করে হলো মৌলভীবাজারে, এরা মনে রাখবা। তাহলে পাঙ্গন আর লাউস কোথায় বসবাস করে? মৌলভীবাজারে। বাংলাদেশের উপজাতি কয়টি এটাও আসতে পারে কিন্তু, তাহলে মনে রাখবা বাংলাদেশের উপজাতি হলো 54টি। তার মধ্যে আরেকটা কথা মনে রাখবা, 12টি উপজাতি চট্টগ্রামে বসবাস করে। আরেকটা কথা মনে রাখবা, চট্টগ্রামকে বলা হয় 12 আউলিয়ার দেশ। আর দেখো গারোরা বসবাস করে কোথায় ভাইয়া? ওকে,
গারো কি কোথায় বসবাস করে? ওই যে চুম্বুক পাহাড়ে কিন্তু আমি দেখে এলাম খানিক পরে। ও আচ্ছা আচ্ছা, দেখো তাহলে কি ভাইয়া, এই মাওরি উপজাতি কোথায় কোন দেশের, তোমরা একটু কমেন্টের মাধ্যমে জানাবা, বাকিটা আমি অ্যানসারটা দিয়ে দেবো একটু পরে। দেখো তারপরে দেখো, লেট দেয়ার বি লাইট। ওকে, লেট দেয়ার বি লাইট বিখ্যাত ছবিটি পরিচালককে। এই প্রশ্ন যদি না পারো, লেট দেয়ার বি লাইট, ওকে, এই ছবিটার পরিচালককে, এটা কিন্তু তোমরা জানো। দেখো, আমজাদ হোসেন, জহির রায়হান খান, আতাউর রহমান, শেখ নিয়ামত আলী, এটা সবাই জানো। হ্যাঁ, লেখা ভুল হয় বাংলা। আচ্ছা, লেখা ভুল হয়, সেই জন্য তোমাদের নত্যবিধান আর সত্যবিধানটা একটু ভালো করে পড়তে হবে। ওকে, দেখো তাহলে লেট দেয়ার বি লাইট, এটার পরিচালক কে ছিল একটু জানাও। নাদিয়া লিখেছেন জহির রায়হান। ওকে ভাইয়া, সবাই একটু জানাও কি হবে। লেট দেয়ার বি লাইট বিখ্যাত ছবিটির পরিচালক কে? নাদিয়া লিখেছেন জহির রায়হান, নুসরাত লিখেছেন জহির রায়হান। ওকে ভাইয়া, তাহলে কি ভাইয়া, রাইট অ্যান্সার হলো জহির রায়হান। একটু আমরা দ্রুত করি। দেখো রাইট অ্যান্সার কি ভাইয়া, জহির রায়হান। দেখো তারপর দেখো, ক্রিকেট বাংলাদেশ কোন সালে সর্বপ্রথম টেস্টের মর্যাদা লাভ করেন? দেখো, ক্রিকেটে বাংলাদেশ কোন সালে টেস্টের মর্যাদা লাভ করেন? কত সালে সর্বপ্রথম বাংলাদেশ, মানে সর্বপ্রথম বাংলাদেশ টেস্ট খেলে কত সালে? দেখো, ক্রিকেটে বাংলাদেশ কোন সালে টেস্ট মর্যাদা লাভ করেন, মানে টেস্ট শুরু করেন সর্বপ্রথম কত সালে? ওকে, এই প্রশ্নটা দেখো, 2000 সালে, 1999 সালে, 2001 সালে, নাকি 1998 সালে? ওকে ভাইয়া, সবাই একটু অ্যান্সারটা দিয়ে দাও, সবাই একটু দ্রুত অ্যান্সার দাও ভাইয়া। কত সালে সর্বপ্রথম টেস্ট খেলে? এখন আমি বলতেছি, এই যে বছর টেস্ট খেলে সেই বছর আমাদের সর্বপ্রথম মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয়। আমি বলে দিলাম, হ্যাঁ, মাতৃভাষা দিবস সর্বপ্রথম সেই বছর পালন করা হয়। তাহলে কত সালে? তোমরা একটু কমেন্টের মাধ্যমে জানাও। নাদিয়া লিখেছেন 2001 সালে, আবার নাদিয়াই লিখেছেন 2000 সালে, আবার নাদিয়াই লিখেছেন ক হবে। ওকে ভাইয়া, কোনটা হবে একটু ভালো করে জানাও। ওকে, নুসরাত লিখেছেন কি ভাইয়া, 2000 সালে। এখন আমি কিন্তু প্রশ্ন আরেকটা করে দিয়েছি তোমাদের সাথে, যে বছর বাংলাদেশের টেস্ট সর্বপ্রথম কি হয়, অভিষেক হয়, তখন কিন্তু বাংলাদেশের সর্বপ্রথম মাতৃভাষা দিবস পালন হয়। ওকে ভাইয়া, তাহলে মনে রাখবো কত সালে, 2000 সালে। দেখো, আমরা মাতৃভাষার জন্য জীবন দিছি কত সালে, 1952 সালে। কিন্তু জাতিসংঘ বা ইউনেস্কো থেকে আমরা কিন্তু স্বীকৃতি পাইছি কত সালে, 1999 সালে। সর্বপ্রথম পালন করা হয় কত সালে ভাইয়া, 2000 সালে। ওকে, তাহলে কি 2000 সালে, এই প্রশ্নটা কিন্তু ভাইয়া মনে রাখবা। তাহলে কত সালে, 2000 সালে। ওকে, তারপরে প্রশ্ন দেখো, 19 নম্বর প্রশ্ন দেখো, পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি কবে সম্পাদিত হয়? অর্থাৎ পার্বত্য চট্টগ্রাম যে একটা শান্তি চুক্তি হয়, সেই শান্তি চুক্তিটা কত সালে হয় ভাইয়া? 1997 সালে, 1993 সালে, 2001 সালে, নাকি 1999 সালে? সবাই একটু অ্যান্সারটা দিবা। আচ্ছা, ক হবে ভাই, কনফার্ম। ঠিক, নাদিয়া, থ্যাংক ইউ ভাইয়া, ক হবে 100%। ওকে, 2000 সালে। তাহলে 19 নম্বর প্রশ্নের অ্যান্সারটা তোমরা একটু দিবা। দেখো, পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি কবে সম্পাদিত হয়? 1997 সালে, 1993 সালে, 2001 সালে, নাকি 1999 সালে? ওকে ভাইয়া, 19 নম্বর ক হবে। নাদিয়া লিখেছেন 19 ক। ওকে ভাইয়া, নাদিয়া না, সবার কাছে একটু জানতে চাচ্ছি ভাইয়া, 19 নম্বর কি হবে? ওকে, 19 নম্বর কি হবে, সবার কাছে একটু অ্যান্সারটা জানতে চাচ্ছি। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি কবে হয়? 1997 সালে, 1993 সালে, 2001 সালে, 1999 সালে? ওকে ভাইয়া, নুসরাত লিখেছেন 1997 সালে। ওকে ভাইয়া, তাহলে রাইট অ্যান্সার হবে কি 1997 সালে। এই প্রশ্নটা কিন্তু আসতে পারে তোমাদের পরীক্ষাতে, এটা কিন্তু 99% বা 99% কি কমন, এই প্রশ্নটা মনে রাখবা। ওকে, তাহলে পার্বত্য শান্তি চুক্তি হয় কত সালে ভাইয়া, প্রশ্নটা মনে রাখবা। দেখো, এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা কিন্তু আমি কি বলবো ভাইয়া, এটা হলো ডিউ এর প্রশ্ন, জে ইউ এর প্রশ্ন, আর ইউ এর প্রশ্ন, সি ইউ এর প্রশ্ন, এন তোমরা বলতে পারো 7 কলেজ, যে হ্যাঁ ঢাকা যে 7 কলেজ, এটার প্রশ্ন। তাহলে সকল পরীক্ষাতেই আসছে বাংলাদেশের নৌবাহিনীর সদর দপ্তর কোথায়? ওকে ভাইয়া, বাকিটা আমি পরে আলোচনা করতেছি, তোমরা একটু কমেন্টের মাধ্যমে জানাও বাংলাদেশের নৌবাহিনীর সদর দপ্তর কোথায়, ঢাকায়, চট্টগ্রামে, যশোরে, নাকি খুলনা? ওকে ভাইয়া, সবাই একটু জানাও। নাদিয়া লিখেছেন ক নম্বর, ঢাকায়।
আজিমুল লিখেছেন ক নাম্বার ঢাকায়। ওকে ভাইয়া, সবার কাছে একটু জানতে চাচ্ছি বাংলাদেশের নৌবাহিনী সদর দপ্তর কোথায়? ওকে ভাইয়া, কোথায়? তাহলে ঢাকায়, চট্টগ্রামে, যশোরে নাকি খুলনায়? ওকে, আমি আরেকটা কথা বলে দিই, বাংলাদেশের পুলিশ একাডেমি কিন্তু রাজশাহী অবস্থিত। তার নাম হলো সারদা পুলিশ লাইন একাডেমি বা সারদা পুলিশ একাডেমি। মনে রাখবা 1900 কত সালে? 1912 সালে প্রতিষ্ঠিত হয়। ওকে ভাইয়া, আমি বলে দিলাম। কিন্তু তোমাদের কাছে প্রশ্ন আমার এটা, বাংলাদেশের নৌবাহিনীর সদর দপ্তর কোথায়? তাহলে মনে রাখবা বাংলাদেশের নৌবাহিনীর সদর দপ্তর কোথায় ভাইয়া? ঢাকায়। আর মনে রাখবা বাংলাদেশের সেনাবাহিনীর সদর দপ্তর কোথায়? চট্টগ্রামে। আর একটা কথা মনে রাখবা, বাংলাদেশের আনসার বিডিবির সদর দপ্তর কোথায়? ঢাকা, সাভারে। ওকে ভাইয়া, এই প্রশ্নটা কিন্তু মনে রাখবা। তাহলে শিখলাম কি, বাংলাদেশের দেখো বলা হয়েছে কি নৌবাহিনী, যদি আসে বাংলাদেশের নৌবাহিনীর সদর দপ্তর কোথায়? তাহলে কিন্তু ঢাকায়। বাংলাদেশের আনসার বিডিবির সদস্য ওকে সদর দপ্তর কোথায়? ঢাকায়। বাংলাদেশের পুলিশ এর সদর দপ্তর কোথায়? রাজশাহী। বাংলাদেশের সেনাবাহিনীর সদর দপ্তর কোথায়? চট্টগ্রাম। ওকে ভাইয়া, এই প্রশ্নটা মনে রাখবা। এখন এই প্রশ্নটা কিন্তু কি ঢাকা 7 কলেজ, ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, CUN, গুসো, GST সকল পরীক্ষাতে কিন্তু আসতে পারে। এখন তোমাদের আসতে হলো নৌবাহিনী, এবার কিন্তু আসতে পারে সেনাবাহিনীর, ওকে ভাইয়া, বা বিজিবির, এবার কিন্তু আসতে পারে, এটা মনে রাখবা। ওকে, দেখো 21 নম্বর প্রশ্নটা একটু দেখো। 3 বিঘার করিডোর আয়তন কত? 3 বিঘার করিডোর একটা আয়তন আছে, 3 বিঘার করিডোর একটা জায়গা। ওকে, যেটা বললাম কোথায় ভাইয়া? বুড়িমারি, লালমনিরহাট। আমি বলে দিলাম। ওকে, লালমনিরহাট, আমি লালমনির লিখলাম, লাল লিখলাম। ওকে ভাইয়া, তাহলে কি লালমনিরহাট। কিন্তু দেখো পুলিশ রাজশাহী। ওকে ভাইয়া, তাহলে এখন দেখো চট্টগ্রাম, ইলেকশন চট্টগ্রাম, চট্টগ্রাম হবে না ভাইয়া, ঢাকা হবে। তাহলে 3 বিঘার করিডোরের আয়তন কত? দেখো 178 গুণন 85 মিটার, নাকি 183 গুণন 87 মিটার, 187 গুণন 93 মিটার, নাকি 175 গুণন 71 মিটার? এই প্রশ্নের অ্যানসারটা তোমরা একটু কমেন্টের মাধ্যমে অতি দ্রুত জানাও। এর আয়তন কত ভাইয়া? তুমি এটা কিন্তু গুণফল দেওয়া নাই। ওকে ভাইয়া, গুণফল কিন্তু দেওয়া নাই, এই জন্যই কিন্তু এটাই হলো চালাকি। বিশ্ববিদ্যালয় কিন্তু এটাই চালাকি করছে কি, গুণফল দিলে তুমি পারতা, কারণ মুখস্থ বিদ্যা। কিন্তু দেখো এখন তুমি একটু গুণন করে, কষ্ট করে, সময়কে কাজে লাগিয়ে অ্যানসারটা করো। ওকে, তাহলে কি হবে ভাইয়া? বাংলাদেশের 3 বিঘার করিডোরের আয়তন কত? আমি কিন্তু গত পাস্ট ক্লাসে এই প্রশ্নটা আমার ছিল। ওকে ভাইয়া, এই প্রশ্নটা কিন্তু ছিল ছিটমহল, যখন ছিটমহল তোমাদের পড়াইছিলাম তখন কিন্তু ছিল। ওকে, তাহলে বাংলাদেশের 3 বিঘার করিডোরের আয়তন হলো কত ভাইয়া? 178 গুণন 85 মিটার। ওকে, ইসলামের শাহজাদি, থ্যাংক ইউ ভাইয়া। রাইট অ্যান্সার হলো এ নম্বর। ওকে, রাইট অ্যান্সার কি? এ নম্বর। সবাই একবার কমেন্টে লেখো, রাইট অ্যান্সার হলো এ নম্বর। ওকে ভাইয়া, জানি না ভাই। ওকে, আজ তুমি না জানার জন্য ভাইয়া, তুমি সত্যি কথা বলছো সেজন্য তোমাকে থ্যাংক ইউ। ওকে, তাহলে আজকে থেকে মনে রাখো 178 গুণন 85 মিটার। ওকে, দেখো আমরা 22 নম্বর প্রশ্ন চলে যাব। দেখো 22 নম্বর প্রশ্ন কিন্তু একইভাবে বলা লাগে কি ভাইয়া? সকল বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন। ওকে ভাইয়া, এইটা প্রশ্ন কিন্তু সকল বিশ্ববিদ্যালয়ে আসছে। বাংলাদেশের দেখো প্রাথমিক শিক্ষা আইন জারি করা হয় কবে? ওকে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। বাংলাদেশের প্রাথমিক শিক্ষা আইন জারি করা হয় কবে? দেখো 1973 সালে, 1974 সালে, 1976 সালে, নাকি 1975 সালে? ওকে ভাইয়া, এই প্রশ্নটা একটু তোমরা দিবা। আমি 1973 সালে আমি বললাম জাতীয় সংসদের প্রথম সংবিধান বা জাতীয় সংসদের প্রথম নির্বাচন হয় কত? সংবিধানের প্রথম নির্বাচন হয় 1973 সালে। ওকে, 1973 সালে কিন্তু বাংলাদেশের সর্বপ্রথম কি হয়? সংবিধানিক ভাবে কি নির্বাচন কার্যকারী হয়। ওকে ভাই, নাহিদ লিখেছেন 1973 সালে। ওকে, নাহিদ লিখেছেন 19 খ নম্বর। ওকে ভাইয়া, সবার কাছে একটু অ্যান্সারটা জানতে চাচ্ছি। ওকে, নুসরাত লিখেছেন 21 নম্বর না 22 নম্বর ভাইয়া, একটু কমেন্টের মাধ্যমে জানাও। 22 নম্বর অ্যান্সারটা তোমরা অতি দ্রুত জানিয়ে দাও। তাহলে কত হবে? কত সালে, দেখো কত সালে বাংলাদেশের প্রথম প্রাইমারি শিক্ষা আইন জারি করা হয়? ওকে, আমি আরেকটা কথা বলে দিলাম ভাইয়া, দেশ স্বাধীন হওয়ার পর। তাহলে বলতে পারো সবই তো দেশ স্বাধীন হওয়ার পরেই আছে ভাই, তাহলে কোনটা হবে একটু সবাই জানাও। নাদিয়া লিখেছেন খ নম্বর। ওকে ভাইয়া, সবাই একটু জানাও কমেন্টের মাধ্যমে কোনটা হবে। বাংলাদেশের প্রাথমিক শিক্ষা আইন জারি করা হয় কত সালে? এখন আমি একটা কথা বলে দিলাম, যে সালে বাংলাদেশের প্রাথমিক শিক্ষা আইন জারি করা হয় সেই সালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আমাদের বাংলাদেশে আসেন। ওকে, আমি এটা বলে দিলাম। ওকে, যে সালে কি প্রাথমিক শিক্ষা আইন জারি করা হয় সেই সালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আসেন, কিন্তু নাগরিকত্ব কিন্তু সেই বছর দেওয়া হয় নাই। ওকে, তাহলে অ্যান্সারটা হবে কি নম্বর ভাইয়া? 1974 সালে। ওকে, তাহলে কত হবে? 1974 সালে, মনে রাখবা। ওকে, দেখো তারপরে দেখো জাতীয় গ্রন্থাগার দিবস কবে? এইটা কিন্তু ভাই, এই যে এটা না জানলে আমাদের হবেই না, লেখাপড়া করতে যে আর গ্রন্থাগারের দিবস কবে জানি না। যেমন
তোমার যদি, তুমি তো জানো ভাই, তোমার গার্লফ্রেন্ড যদি থাকে তাহলে তোমার গার্লফ্রেন্ডের জন্মদিন কিন্তু তুমি জানো, ওকে? বা কারো যদি বয়ফ্রেন্ড থাকে তাহলে কিন্তু এটা জন্মদিন জানো, বা তোমার জন্মদিন কিন্তু তুমি জানো। তেমনি তুমি লেখাপড়া করতেছো আর একটা সাহিত্যের গ্রন্থকারের জন্মদিন জান, মানে এটা কেমন হলো না ভাইয়া? তাহলে একটু জানিয়ে দাও, 10 ফেব্রুয়ারি, 15 ফেব্রুয়ারি, 21 ফেব্রুয়ারি, নাকি 5 ফেব্রুয়ারি? এটি সবাই। এখানে যদি থাকতো 5 জুন, ওকে ভাইয়া, যদি থাকতো 5 জুন, বা এখানে যদি থাকতো 14 ফেব্রুয়ারি, এখানে যদি থাকতো 10 ফেব্রুয়ারি, আছে, আচ্ছা ভালো। এখানে 21 ফেব্রুয়ারি আমাদের কি ভাইয়া? মাতৃভাষা দিবস, ওকে? মনে রাখবা 21 ফেব্রুয়ারি আমাদের মাতৃভাষা দিবস। 15 ফেব্রুয়ারি কোনো কিছু নাই, 14 ফেব্রুয়ারি আছে কিন্তু ইন্টারন্যাশনাল যদি আমি বলি তাহলে ভালোবাসা দিবস। আর বাংলাদেশের জন্য যদি বলি তাহলে কিন্তু সুন্দরবন দিবস, ওকে? তাহলে সুন্দরবন দিবস কবে ভাইয়া? তাহলে মনে রাখবা 14 ফেব্রুয়ারি। আমি যদি বলি 5 জুন তাহলে কিন্তু পরিবেশ দিবস, ওকে? আবার যদি বলি 9 ডিসেম্বর তাহলে কিন্তু রোকেয়া দিবস, ওকে? আমি যদি বলি 18 জানুয়ারি তাহলে কিন্তু সৈয়দ শামসুর রহমান দিবস, ওকে? শামসুজ্জোহা দিবস, ওকে ভাইয়া? এগুলো সব দিবস মনে রাখবা। তাহলে গ্রন্থকার দিবস কবে ভাইয়া? একটু সবাই কমেন্টের মাধ্যমে জানাও। আচ্ছা, রতন লিখেছেন গার্লফ্রেন্ড নাই ভাই, ওকে? বিশ্ববিদ্যালয়ে চান্স পাও 100 কোটি% হবে, ওকে? তুমি যদি বিশ্ববিদ্যালয়ে চান্স পাও, যাদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নাই, 100 কোটি% হবে। তুমি মিলাই নিও। মাসুদ ভাই বললো বিশ্ববিদ্যালয়ে চান্স পেলে আমি একটা গার্লফ্রেন্ড পাবো বা আমি একটা বয়ফ্রেন্ড পাবো, এটা মিলাই নিও, হবেই, 100 কোটি% হবেই। দেখো তাহলে কি জাতীয় গ্রন্থকার দিবস কত ভাইয়া? মনে রাখবা জাতীয় গ্রন্থকার দিবস কত সালে ভাইয়া? সবাই একটু দ্রুত কমেন্টের মাধ্যমে জানাও। 23 নম্বর, তাহলে কমেন্টের মাধ্যমে জানাও। তাহলে কি হবে ভাইয়া? জাতীয় গ্রন্থকার দিবস হলো 5 ফেব্রুয়ারি, ওকে? তাহলে কত হবে? 15 ফেব্রুয়ারি হবে না ভাইয়া, 5 ফেব্রুয়ারি, ওকে? ক্লিয়ার নাকি? একটু কমেন্টের মাধ্যমে জানাও। জাতীয় গ্রন্থকার দিবস 5 ফেব্রুয়ারি, ওকে? তাহলে দেখো পরের প্রশ্ন আমরা চলে যাই। দেখো, মোরা কোন ভাষা শব্দ? এটা একটু অ্যান্সারটা দাও। মোরা অর্থাৎ কি ভাইয়া? আমি কিন্তু বলতে পারি আমি মোরার উপর বসে কি লেখাপড়া করছি, সেই মোরা। কিন্তু আমি মোরার উপর বসে কি করতেছি? লেখাপড়া করতেছি, সেই মোরা। এখন মোরা আবার কিন্তু এটা বলতে পারো ভাইয়া, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, এটা কিন্তু না। এটা হলো কি ভাইয়া? তোমার কাছে হলো মোরা কোন ভাষা শব্দ। এখন মোরা বলতে তোমাদের বসার জায়গার কথা বলতে, টুল, চেয়ার, চকি, 4 পায়া। ও তাহলে এখন এইটা একটু অ্যান্সারটা দাও, ওকে ভাইয়া? মোরা কোন ভাষা শব্দ, এটা অ্যান্সারটা দাও। 24 নম্বর, ওকে ভাইয়া? দ্রুত 24 নম্বর তোমরা অ্যান্সারটা দিয়ে দিবা। 24 নম্বর অ্যান্সারটা দিয়ে দেবা, ওকে ভাইয়া? সেই মোরা। এখন দেখো 24 নম্বর অ্যান্সারটা দিয়ে দেন। নাজমুল লিখেছেন, আজিমুল লিখেছেন ডি নম্বর, ওকে ভাইয়া? সবাই একটু অ্যান্সার দাও। সিংহলি, উর্দু, বাংলা নাকি থাই? ওকে, সবাই একটু অ্যান্সারটা দিবা ভাইয়া। মোরা কোন ভাষা শব্দ? তাহলে দেখো মোরা কোন ভাষা শব্দ ভাইয়া? মোরা হলো থাই ভাষা শব্দ। এটা একটু ব্যতিক্রম, মনে রাখবে। আর সবসময় কিন্তু বিশেষ করে কোন কোন ইউনিভার্সিটি আমি জানি না, তবে জাহাঙ্গীরনগর যদি আসে তাহলে জাহাঙ্গীরনগর আসো তাহলে ব্যতিক্রমই আসবে। মোরা হলো থাই ভাষা শব্দ, থাই, ওকে ভাইয়া? তাহলে গানজিন গান আমি একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, ওকে? মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, এটা না, ওকে? মোরা মানে কি ভাইয়া? তাহলে থাই ভাষা শব্দ। এটা কিন্তু বসার জিনিস বা বসার টুল হিসেবে ব্যবহার হয়। এখন দেখো বাংলাদেশের জাতীয় পতাকা দিবস কবে? এই প্রশ্নটা অ্যান্সারটা সবাই দিবা। হ্যাঁ, বিয়ে তো আবার করব, বিয়ে একবার করছি আবার করব, ওকে? দাওয়াত দেবো, ওকে? দেখো দেখো, ওকে ভাইয়া? তাহলে এই অ্যান্সারটা দিবা। বাংলাদেশের জাতীয় পতাকা দিবস 2রা মার্চ, 3রা মার্চ, 26শে মার্চ, 16ই মার্চ, ওকে? এই প্রশ্নের অ্যান্সার দিবা, ওকে ভাইয়া? সঠিক অ্যান্সারটা দিবা 25 নম্বর। সবাই একটু দ্রুত 25 নম্বর অ্যান্সার দেবো, 2রা মার্চ। এখন দেখো সারা খান লিখেছেন 2রা মার্চ, নতন লিখেছেন 16ই মার্চ। এটা কোনো কথা হলো ভাইয়া? 16ই মার্চ জাতীয় পতাকা দিবস, এটা তো সর্বপ্রথম বাদ। 26শে মার্চ, এটা তো সর্বপ্রথম বাদ, ওকে? মন লিখেছেন 2রা মার্চ। এখন একটা কথা মনে রাখবা, বিশ্ববিদ্যালয় চান্স পাওয়ার জন্য সর্বপ্রথম কিন্তু তোমাদের প্রশ্ন বাদ দিতে হবে, ওকে ভাইয়া? প্রশ্ন বাদ দিতে শিখতে হবে। যদি তুমি প্রশ্ন বাদ দিতে পারো, ওকে ভাইয়া? যদি তুমি মনে করো প্রশ্ন কি করলাম, বাদ দিয়ে দিলা, প্রশ্ন যদি বাদ দাও তাহলে তোমার নাম কি? আমি প্রশ্ন করলাম হলো তোমার নাম কি? কামাল, জামাল, করিম, মাসুদ। তুমি তো জানো তোমার নাম হলো মাসুদ, তাহলে কি প্রশ্ন তুমি বাদ দিবা না? এই যদি প্রশ্নটা বাদ দিতে পারো তাহলে বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা, ওকে ভাইয়া? যদি প্রশ্নটা বাদ দিতে পারো তাহলে তুমি কি করবা? বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা। তাহলে কি ভাইয়া? দেখো 2রা মার্চ, ওকে? তাহলে মনে রাখবা কি? তাহলে কি মনে রাখবা ভাইয়া? 2রা মার্চ,
ওকে, তাহলে এইটা মনে রাখবা, এই প্রশ্নটা মনে রাখবা, 2রা মার্চ। তারপরে দেখো NILG এর পূর্ণরূপ কি? ওকে ভাইয়া, এটা কিন্তু একটা পূর্ণরূপ। যেমন আমি যদি তোমাদের বলি HTML এর পূর্ণরূপ কি, এটা কিন্তু তোমরা জানো। S বা SMS এর পূর্ণরূপ কি, বা WWW এর পূর্ণরূপ কি, বা FB এর পূর্ণরূপ কি, বা BF এর পূর্ণরূপ কি? দেখো সবাই কিন্তু এটা জানো। ভাই এটা 1000 বার পড়ার পরও ভুল করি, আচ্ছা ভুল করো না, জানার পর থেকে যারা ভুল করো না। এখন প্রশ্ন বলো, NILG এর পূর্ণরূপ কি? ন্যাশনাল ইনফরমেশন লিগ্যাল রাইট, নাকি ন্যাশনাল ইনস্টিটিউট অফ লিগ্যাল গভর্নমেন্ট লোকাল গভর্নমেন্ট, নাকি ন্যাশনাল আইডেন্টি? দেখো সবাই একটু জানাও ভাইয়া, সবাই একটু জানাও। ওকে, গান শোনাবো ইনশাল্লাহ, গান শোনাবো। আগে তোমরা প্রশ্ন সলভ করে নেই, তারপর গান শোনাবো। ওকে, গান শোনাবো। আচ্ছা, রতন লিখছেন ভাই নেট ছিল না। ওকে, সবাই একটা অ্যান্সারটা দিয়ে দিবা রতন ভাইয়া। তাহলে 26 নম্বর অ্যান্সার কি হবে ভাইয়া? ন্যাশনাল ইনস্টিটিউট অফ লোকাল গভর্নমেন্ট। ওকে, রাইট অ্যান্সার হবে খ নম্বর। ওকে, এখন বলতে পারলাম BF মানে বয়ফ্রেন্ড, এটা তো জানো। FB ফেসবুক, এটা তো জানো। তারপর দেখো WWW ওয়েব, এটা তো জানো। HTML হাইপারটেক্সট মার্কার ল্যাঙ্গুয়েজ, এটা তো জানো। SMS শর্ট মেসেজ সার্ভিস, এটাও তো জানো। ওকে, এইগুলো কি করবা, একটু মনোযোগ দিয়ে মুখস্থ করে নেবা। ওকে ভাইয়া, তারপরে দেখো প্রশ্ন চলে যায় 27 নম্বর প্রশ্ন। 27 নম্বর প্রশ্ন এটা দেখো, বাংলাদেশের প্রাচীনতম ঐতিহাসিক স্থান কোনটি? অর্থাৎ যখন কি ভাই আমরা ঐতিহাসিক কথাটা বলবো, তখন কিন্তু প্রাচীনের দিকে যাব, অনেকদিন আগের কাহিনী। ওকে, যেমন অনেক দিন আগে একটা রাজা ছিল, বাবা মা কিন্তু ওই যে ছোট থাকতে ঘুম আসার জন্য, কিন্তু ঘুম পালানোর জন্য এটা কিন্তু বলতো। অনেক দিন আগে কি করতো, একটা রাজা ছিল, বা অনেক দিন আগে একটা রাজা ভূত দেখে মরে গেছে, বা অনেক দিন আগে আমি একটা বাঘ দেখেছিলাম। তেমনি এটাই বাংলাদেশের প্রাচীনতম ঐতিহাসিক স্থান কোনটি? দেখো, পাহাড়পুর, মস্তানগড়, ময়নামতি, নাকি সোনারগাঁও? সবই তো ভাইয়া মনে হচ্ছে প্রাচীন, কিন্তু তার মধ্যেও প্রাচীন কোনটা একটু সবাই জানবা। ওকে ভাইয়া, তারপরেও কোনটা হবে একটু জানাবা। ওকে, তাহলে কি হবে জানাও একটু। 27 নম্বর কি হবে ভাইয়া, একটু কমেন্টের মাধ্যমে জানাও অতি দ্রুত। সারা খান লিখেছেন B নম্বর, নাদিয়া লিখেছেন B নম্বর, মস্তানগড়। ওকে ভাইয়া, পাহাড়পুর বৌদ্ধ বিহার, সোনারগাঁও, ময়নামতি, নাকি মস্তানগড়? ওকে ভাইয়া, মস্তানগড়ের একটা প্রাচীন নাম আছে পুণ্ডনগর। ওকে ভাইয়া, পুণ্ডনগর বা পুণ্ডবর্ধন মনে রাখবা। এই মস্তানগড় হলো কোথায় ভাইয়া? বগুড়া। ওকে, কোথায়? বগুড়া, সরি হবে না, বগুড়া। আর এই বগুড়াকে বলা হয় কি ভাইয়া? কি বগুড়াকে কি বলা হয় বলতো? প্রবেশদ্বার বলা হয়, উত্তরবঙ্গের প্রবেশদ্বার বলা হয় বগুড়াকে, উত্তরবঙ্গের। ওকে, উত্তরবঙ্গের প্রবেশদ্বার বলা হয় কাকে? বগুড়াকে। ওকে, তাহলে কি রাইট অ্যান্সার হবে সর্বপ্রাচীন ভাইয়া মস্তানগড়। ওকে, এই প্রশ্নটা মনে রাখবা। দেখো 28 নম্বর প্রশ্নের অ্যান্সারটা একটু আমরা জানিয়ে দেই। দেখো, ওকে ভাইয়া, মস্তান। এখন মস্তানে কিন্তু ওই যে আগেকার দিনে মানুষ বলতো মস্তানে নাকি একটা কূপ ছিল, যে কূপটা ছিল বেহুলার কূপ। সেই কূপে থেকে কি করতো, পানি যদি মরা মানুষের গায়ে ছিটে দেওয়া হতো, মানুষটা কি কাদা হয়ে যেত। যদিও এটা এখন কিন্তু কুসংস্কার, আগেকার মানুষ কিন্তু এটা বিশ্বাস করতো। কিন্তু এটা না, ওই যে মানুষ তো জ্বর এলেও কি অনেক সময় সেন্স থাকে না, তখন মনে করো ওই পানি ছিটাই দিছে, মানুষ কাদা হয়ে গেছে, এটা তো হবেই। এটাই মনে করো কি আগেকার মানুষ বিশ্বাস করতো। এখন প্রশ্নটা হলো 28 নম্বর প্রশ্ন, ভাইয়া সাগর কন্যা বলা হয় কাকে? বা সাগর, দেখো সাগর কন্যা কোন এলাকার ভৌগোলিক নাম? সাগর কন্যা কোন এলাকার ভৌগোলিক নাম, বা সাগর কন্যা বলা হয় কাকে? আমি বললাম। ওকে ভাইয়া, সাদিয়া লিখেছেন D নম্বর, পটুয়াখালী, টেকনাফ, নাকি কক্সবাজার, নাকি খুলনা? একটু সবাই একটু জানাও ভাইয়া কোনটা হবে। কুয়াকাটা, ওকে, টেকনাফ, পটুয়াখালী, সাগর কন্যা কাকে বলা হয় ভাইয়া? ওকে, সবাই একটু অ্যান্সারটা জানিয়ে দেবা ভাইয়া, সবাই একটু অ্যান্সারটা জানিয়ে দেবা, সাগর কন্যা কাকে বলা হয়? ওকে, 28 নম্বর প্রশ্নের অ্যান্সারটা একটু সবাই দ্রুত জানিয়ে দেবো ভাইয়া, সাগর কন্যা কাকে বলা হয়? ওকে,
সাগর কন্যা কাকে বলা হয় সবাই একটু দ্রুত জানিয়ে দিবা। ওকে, আজমল লিখেছেন ডি নম্বর, নাদিয়া লিখেছেন কুয়াকাটা, নাদিয়া লিখেছেন মস্তানগড়, ওকে সারা লিখেছেন ডি নম্বর, কুয়াকাটা হবে। ওকে ভাইয়া, কুয়াকাটা হবে, তাহলে হবে কি সাগর কন্যা বলা হয় কাকে ভাইয়া? পটুয়াখালী বা কুয়াকাটা। ওকে, তাহলে কাকে বলা হয় ভাইয়া? কিন্তু এখন একটা করে মনে রাখবা, সূর্য। ওকে, সূর্যের কন্যা বলা হয় শিমুল তুলাকে, শিমুল তুলা গাছকে। ওকে, গাছকে আমি বড় করে লিখে দিলাম। তাহলে কি শিমুল তুলা গাছকে কি বলা হয়? সূর্যের কন্যা বলা হয়। এটা প্রশ্ন মনে রাখবা। এখন দেখো 28 নম্বর রাইট অ্যান্সার হবে কি ভাইয়া? পটুয়াখালী। ওকে, পরে প্রশ্ন চলে যাই, ঘ হবে না। ওকে, ঘ হবে না, কুয়াকাটা, পটুয়াখালী। ওকে ভাইয়া, তারপরে দেখো প্রশ্নটা 29 নম্বর প্রশ্নের অ্যান্সারটা দেখো, গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সংবিধান অনুচ্ছেদ সংখ্যা কয়টি? দেখো 152টি, 153টি, 155টি, 154টি অনুচ্ছেদ। এটা একটু কমেন্টের মাধ্যমে জানা হয়, সবার জানার কথা। এটা বাংলাদেশ সংবিধান যদি পড়ে থাকো অবশ্যই এই প্রশ্নটা কিন্তু পারার কথা। যদি বাংলাদেশ সংবিধান জানো তাহলে কিন্তু এই প্রশ্নটা জানার কথা। গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকারের সংবিধানের অনুচ্ছেদ কয়টি? ওকে, আমি বললাম। ওকে, তফসিল 7টি। ওকে ভাইয়া, অধ্যায় 4টি। ওকে, সরি 11টি, অধ্যায় 11টি। আমি বললাম অনুচ্ছেদ কয়টি? একটু অ্যান্সারটা আজমল লিখেছেন বি নম্বর, সারা লিখেছেন বি নম্বর। ওকে ভাইয়া, তাহলে 153টি মনে রাখবা। এই 53টি অনুচ্ছেদ। অনুচ্ছেদ জিনিসটা কি একটু বুঝে নাও। অনুচ্ছেদ হল ধারা। ওকে, 153টা কি ধারা রয়েছে। যেমন 18 নম্বর ধারা বলা হয়েছে নারী শিক্ষার অধিকার কথা। যেমন 28 নম্বর ধারায় রয়েছে কি ছেলেদের শিক্ষার অধিকার কথা। দেখো 36 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে কি তোমাদের স্বাধীনভাবে চলাফেরার কথা। 39 নম্বর অনুচ্ছেদে কি বলা হয়েছে? মৌলিক অধিকারের কথা। 40 নম্বর, 42 নম্বর, এগুলো সব কি মৌলিক অধিকার নিয়ে কথা বলছেন। 77 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে কি ন্যায়পালের কথা। এগুলো ভাইয়া কি একটা অনুচ্ছেদ। তাহলে ধারা কয়টি মনে রাখবো? অনুচ্ছেদ হলো 153টি। ওকে, ক্লিয়ার? ওকে ভাই, সংবিধান ক্লাস চাই, সংবিধানে একটা আলাদা ক্লাস দিতে হবে। কিন্তু আমাদের কিন্তু এই যে 2 নম্বর শিটে 3 নম্বর শিটে ছিল, কিন্তু আমরা স্কিপ করেছি। কি জন্য? একটা আলাদা ক্লাস দেবো সেই জন্য, কারণ সংবিধান থেকে কিন্তু সর্বদা সকল বিশ্ববিদ্যালয় পরীক্ষায় আসে। এখন দেখো বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট কোথায়? এখন এই প্রশ্নটা কিন্তু ওই যে আমি বললাম কি DUJUN অল, আমি লিখলাম কি ভাইয়া? অল, সকল বিশ্ববিদ্যালয় প্রশ্ন। ওকে, বাংলাদেশ নদী গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? তাহলে দেখো ফরিদপুরে, চাঁদপুরে, চট্টগ্রামে নাকি নারায়ণগঞ্জে? ওকে ভাইয়া, সবাই একটু জানাও, একটু চাঁদপুর, ফরিদপুর নাকি নারায়ণগঞ্জ নাকি চট্টগ্রাম? সবাই ভাইয়া, সবাই একটু দ্রুত 30 নম্বর অ্যান্সারটা একটু দ্রুত জানিয়ে দাও, সবাই একটু ঝটপট করো। ওকে ভাইয়া, তাহলে কোথায়? চাঁদপুর। ওকে, সারা লিখেছেন চাঁদপুরে। ওকে ভাইয়া, সবাই সবাই ভাই সংবিধান ক্লাস চাই। ওকে ভাইয়া, সংবিধান ক্লাস চাও, সংবিধান ক্লাস দেওয়া হবে ইনশাল্লাহ। সামনের দিনগুলোতে সংবিধান ক্লাস একটা করাবো তোমাদের। কিন্তু দেখো এই প্রশ্নের অ্যান্সারটা দাও, 30 নম্বর প্রশ্নের অ্যান্সারটা দাও, বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট কোথায়? ওকে, তাহলে কি হবে ভাইয়া? নাদিয়া লিখেছেন ঘ নম্বর নারায়ণগঞ্জ। ওকে ভাইয়া, না। নাদিয়া লিখেছেন না, না ভাইয়া। তাহলে মনে রাখবা বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট কোথায়? বা ফরিদপুর। ওকে, কোথায়? ফরিদপুর। এই প্রশ্নটা কিন্তু মনে রাখবা, এই প্রশ্নটা কিন্তু আসবে 30 নম্বর প্রশ্ন। বাংলাদেশ নদী গবেষণা ইনস্টিটিউট হলো কোথায় ভাইয়া? ফরিদপুর। ওকে, এই প্রশ্নটা কিন্তু মনে রাখবা। ওকে, তারপরে প্রশ্ন চলে যাই। দেখো ঢাকা কোন নদীর তীরে অবস্থিত? ওকে, এই প্রশ্নটা কিন্তু আসবে, আসার মতো প্রশ্ন। দেখো সারা লিখেছেন 31 নম্বর ভাইয়া, এ নম্বর নাকি বি নম্বর? বুড়িগঙ্গা নদীর তীরে নাকি শীতলক্ষা নদীর তীরে নাকি ব্রহ্মপুত্র নদীর তীরে? ঢাকা শহর কোন নদীর তীরে? ভাই সবাই একটু জানাও, ঢাকা শহর কোন নদীর তীরে অবস্থিত? ওকে, ঢাকা শহর কোন নদীর তীরে অবস্থিত ভাই? একটু কমেন্টের মাধ্যমে জানাও। বুড়িগঙ্গা নদীর তীরে নাকি ব্রহ্মপুত্র নদীর তীরে নাকি শীতলক্ষা নদীর তীরে নাকি ইসাবতী নদীর তীরে? ইরাবতী নদীর তীরে, বুড়িগঙ্গা নদীর তীরে, শীতলক্ষা নদীর তীরে নাকি ব্রহ্মপুত্র নদীর তীরে ভাইয়া? ওকে ভাইয়া, সংবিধানের আলাদা একটা ক্লাস দেওয়া হবে, আমি তো বলতেছি তোমাদের বারবার, সংবিধানের আলাদা একটা ক্লাস দেওয়া হবে, যেখানে 2 ঘন্টা যাবত আমি ক্লাস নেব, ম্যারাথন ক্লাস। ওখানে কিন্তু একটা সংবিধান A to Z নিয়ে আমি আলোচনা করবো, আমি কথা দিলাম। ওকে ভাইয়া, কিন্তু দেখো ঢাকা কোন নদীর তীরে তোমরা একটু কমেন্টের মাধ্যমে জানাও। ওকে ভাইয়া, দেখো বুড়িগঙ্গা নদীর তীরে,
ইরাবতী নদীর তীরে, ব্রহ্মপুত্র নদীর তীরে নাকি শীতলক্ষা নদীর তীরে? সারা লিখেছেন বি নম্বর, আজমল লিখেছেন বি নম্বর। ওকে ভাইয়া, তাহলে বুড়িগঙ্গা নদীর তীরে। আর এই বুড়িগঙ্গা নদীর তীরে, আর এই কিন্তু বুড়িগঙ্গা, ঢাকার দুঃখ বলা হয় কিন্তু বুড়িগঙ্গাকে। ওকে ভাইয়া, এই প্রশ্নটা মনে রাখবা। ঢাকার দুঃখও কিন্তু কাকে বলা হয়? বুড়িগঙ্গাকে। আবার কিন্তু কি ভাইয়া, ঢাকারকে বলা হয় মসজিদের শহর, ঢাকাকে বলা হয় বাস্তবতার শহর, ঢাকাকে বলা হয় ব্যস্ততার শহর, ঢাকাকে বলা হয় রিকশার নগরী। ওকে, এটা মনে রাখবা। আর ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। ওকে, দেখো তারপরে প্রশ্ন যাই। ওকে ভাইয়া, টাইগার পয়েন্ট কোথায় অবস্থিত? আমি কিন্তু বলিনি হিরক পয়েন্ট, আমি বলছি কি ভাইয়া, টাইগার পয়েন্ট কোথায় অবস্থিত? দেখো, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার নাকি সুন্দরবন? টাইগার পয়েন্ট কোথায় অবস্থিত? এই প্রশ্ন যদি না জানো তাহলে মনে করবো তোমাদের লেখাপড়ায় অনেক ঘাটতি আছে। ওকে ভাইয়া, এই প্রশ্নটা যদি না জানো, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশ্ন আসা প্রশ্ন, টাইগার পয়েন্ট কোথায় অবস্থিত? চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার নাকি কোথায় ভাইয়া? বলো একটু, একটু বলো সবাই, একটু বলো সবাই, টাইগার পয়েন্ট কোথায় অবস্থিত? ভাই সবাই একটু দ্রুত বলো সবাই। 32 নম্বর, টাইগার পয়েন্ট কোথায় অবস্থিত? চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার নাকি সুন্দরবন? সবাই একটু, ভাইয়া আজমুল লিখেছেন ঘ নম্বর, সুন্দরবন। ওকে, সবাই একটু দেখো ভাইয়া, টাইগার পয়েন্ট কোথায় অবস্থিত, সবাই একটু জানাও। ওকে, এখন সবাই একটু জানাও ভাইয়া, টাইগার পয়েন্ট কোথায় অবস্থিত? ওকে, দেখো টাইগার পয়েন্ট কোথায় অবস্থিত? চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার নাকি সুন্দরবন? সবাই, আজমুল লিখেছেন ঘ নম্বর, সারা লিখেছেন ঘ নম্বর। ওকে ভাইয়া, ইসলামের সাথে 31 নম্বর লিখেছেন বি। ওকে ভাইয়া, 31 নম্বর ঠিক আছে, কিন্তু 32 নম্বর কি হবে একটু কমেন্টের মাধ্যমে জানাও। ওকে, তাহলে দেখো টাইগার পয়েন্ট কোথায় হবে? সুন্দরবন। যদি হিরাক পয়েন্ট থাকতো, ওকে, তাহলে কক্সবাজার হতো। ওকে ভাইয়া, দেখো পরের প্রশ্ন চলে যাই। এখন সুন্দরবন, দেখো সুন্দরবন কিন্তু মনে রাখবা, সুন্দরবন নিয়ে একটু কথা বলি। দেখো সুন্দরবনের আয়তন মনে রাখবা 10,000 বর্গ কিলোমিটার। ওকে ভাইয়া, তাহলে কত? 10,000 বর্গ কিলোমিটার, 17,000। ওকে, 10,000 বর্গ কিলোমিটার। সুন্দরবনে কি আছে? বাঘ আছে। ওকে, সুন্দরবনে কয়টি বাঘ আছে? মনে রাখবো ভাইয়া, 214টি। কয়টি? 214টি। আর এই যে বাঘ গণনা করার জন্য একটা যন্ত্রের প্রয়োজন, সেই যন্ত্রের নাম হলো কি ভাইয়া? পাকবি। মনে রাখবা, পাকবি। ওকে, এই প্রশ্নটা মনে রাখবা। মুক্তিযুদ্ধের সময় ব্রিগেডিয়ার আকারে কয়টি ফোর্স ছিল? এটা কিন্তু যদি না জানো তুমি অ্যাডমিশন পাচ্ছি না, আমি মনে করবো। ওকে, দেখো মুক্তিযুদ্ধের সময় এক কথা কয়টি ফোর্স ছিল? মুক্তিযুদ্ধের সময় কয়টি ফোর্স ছিল? 2টি ফোর্স ছিল, 3টি ফোর্স ছিল, 5টি ফোর্স ছিল নাকি 4টি ফোর্স ছিল? বা সবাই একটু দ্রুত অ্যান্সারটা দিয়ে দেই, সবাই একটু দ্রুত অ্যান্সারটা দিয়ে দেয়, নেট প্রবলেম হচ্ছে মনে হয়। দেখো তাহলে কি 33 নম্বর প্রশ্নের অ্যান্সারটা দিয়ে দাও। মুক্তিযুদ্ধের সময় কয়টি ফোর্স ছিল? অর্থাৎ আমি বলে দিলাম কি, একটা J4, একটা S4, আর একটা কি ভাইয়া বলো, আর একটা কি? তাহলে কয়টি ফোর্স ছিল? একটা কয়টা ছিল? 3টি ফোর্স ছিল। একটা ফোর্স ছিল কে ভাইয়া? একটা ছিল হলো সলিমুল্লাহর নাম অনুসারে, একটা ফোর্স ছিল হলো মেজর জিয়াউর রহমানের নাম অনুসারে, আর একটা ফোর্স ছিল কে, কার নাম অনুসারে? তোমরা একটু কমেন্টের মাধ্যমে জানাও, দেখি পড়ছো না। ওকে ভাইয়া, তাহলে তোমরা একটু জানাও কয়টি ফোর্স ছিল। তাহলে কয়টি ফোর্স ছিল তোমরা একটু কমেন্টের মাধ্যমে জানাবা ভাইয়া। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় কয়টি ফোর্স ছিল? ওকে, কয়টি ফোর্স ছিল তোমরা একটু কমেন্টের মাধ্যমে জানাবা ভাইয়া। বাংলাদেশ, ওকে, কয়টি ফোর্স ছিল একটু কমেন্টের মাধ্যমে জানাও, অতি দ্রুত ভাইয়া, অতি দ্রুত, অতি দ্রুত কমেন্টের মাধ্যমে জানাও। বাংলাদেশ যখন মুক্তিযুদ্ধ হয় তখন কয়টি ফোর্স ছিল? আমি বলে দিলাম 3টি ফোর্স ছিল। ওকে, 3টি ফোর্স ছিল। একটা কি কি আমি বলে দিলাম J4, S4 বলছি। ওকে ভাইয়া, আর একটা কি ফোর্স ছিল তোমরা একটু কমেন্টের মাধ্যমে জানাবা। ওকে, তোমরা একটু কমেন্টের মাধ্যমে জানাও কি ফোর্স ছিল। ওকে ভাইয়া, তাহলে জানাও, জানাও সবাই একটু দ্রুত, সবাই ভাইয়া। ওকে, তাহলে মনে রাখবা কি ভাইয়া? Z4, K4 আর হলো কি S4। মেজর জিয়াউর রহমান একজনকে, তাহলে কয়টি ফোর্স ছিল? 3টি ফোর্স ছিল। ওকে ভাইয়া, মনে রাখবা। একজন ছিল S4 এর ছিল কি ভাইয়া? শফিউল্লাহ। S4 এর ছিল শফিউল্লাহ এবং J4 এর ছিল মেজর জিয়াউর রহমান, আর কে ভাইয়া S4 এর ছিল সলিমুল্লাহ। ওকে, এই প্রশ্নগুলো মনে রাখবা, এই প্রশ্নগুলো কিন্তু আসে। ওকে ভাইয়া, এই প্রশ্ন কিন্তু আসে। দেখো পরের প্রশ্ন চলে যাই। 34 নম্বর প্রশ্ন, মুক্তিযোদ্ধা রাজশাহী কত নম্বর সেক্টর ছিল? মুক্তিযুদ্ধের সময় রাজশাহী কত নম্বর সেক্টর ছিল? এখন 11 নম্বর সেক্টর ছিল। বাংলাদেশে কিন্তু সেক্টর ছিল 11টি। এখন তার মধ্যে আমি বলে দিলাম 10 নম্বর সেক্টর ছিল নৌবাহিনীর আন্ডারে। ওকে, নৌবাহিনীর। ওকে, 10 নম্বর কিন্তু কি কোনো সেক্টর প্রধান ছিল না। তারপরে এখন বলে 7 নম্বর সেক্টরে, 5 নম্বর সেক্টর, 9 নম্বর সেক্টর। এখন কোন নম্বর? দেখো এটা বলো,
তিনটে। ওকে, আজমল লিখেছেন তিনটি, ঠিক আছে ভাইয়া। কিন্তু 34 নম্বর অ্যান্সার দেবে রাজশাহী কত নম্বর সেক্টর ছিল? আমি বললাম ভাইয়া মুজিবনগর ছিল 8 নম্বর সেক্টর, আমি বলে দিলাম মুজিবনগর ছিল কোনটি? 8 নম্বর সেক্টর। 1 নম্বর সেক্টর ছিল হলো নোয়াখালী, আমি বলে দিলাম 1 নম্বর সেক্টর ছিল নোয়াখালী, 2 নম্বর সেক্টর ছিল কুমিল্লা। কিন্তু এখানে বলা হয়েছে কি ভাই রাজশাহী কয় নম্বর সেক্টর ছিল? ওকে, সি নম্বর, সারা লিখেছেন সি নম্বর, 7 নম্বর সেক্টর ছিল। এখন সবাই একটু অ্যান্সারটা জানাও, তাহলে দেখো মনে রাখবো ভাইয়া 34 নম্বর 7 নম্বর সেক্টর ছিল। রাজশাহী ছিল কয় নম্বর সেক্টর? 7 নম্বর সেক্টর। এখন দেখো এই যে তুমি বলছো না ভাই একটা গান শোনান, এই যে গান এখন শোনাবো। দেখো, গাড়ি চলে না চলে না চলে না রে গাড়ি চলে না। দেখো, গাড়ি চলে না চলে না চলে না রে গাড়ি চলে না, এই গানটার গীতিকার কি? গান কিন্তু শোনালবো, তুমি বলছিলে গান শুনবো, আমি কিন্তু একটা গান শোনালাম। ওকে ভাইয়া, একটা গান কিন্তু শোনাইছি, কিন্তু এর গীতিকার কে তুমি এখন একটু অ্যান্সারটা দিবা। ওকে, এর গীতিকারটা কে তুমি একটু অ্যান্সারটা দিবা। গাড়ি চলে না চলে না চলে না রে গাড়ি চলে না। ওকে, গাড়ি চলবে কেমনে যদি না চালাও? ওকে, কারণ তোমাদের পড়াশোনার যে অবস্থা, এই অবস্থা, একদিন এইরকম, একদিন চলে যাচ্ছে হাই, একদিন আমি রাত 12টা, একদিন সন্ধ্যা 8টা, এই পড়ার দাম নাই। ডেলি তুমি কি ভাইয়া, ডেলি 12টা না হয় ডেলি 10টা না হয় ডেলি 11টা পর্যন্ত পড়ো, নির্দিষ্ট টাইমে প্রত্যেক দিন পড়ো একই টাইম। ওকে, তাহলে এইটা একটু অ্যান্সারটা দিবা। গাড়ি চলে না চলে না চলে না রে 34 নম্বর না 35 নম্বরটা কি হবে? আচ্ছা, সারা লিখেছেন 35 সি। ইসলামের সাহায্য ভাইয়া তোমার হয়তো নেট প্রবলেম, তোমার কমেন্টটা আসতে দেরি হচ্ছে। ওকে, একটু ফাস্ট করো। ওকে, দেখো তাহলে কি হবে, গাড়ি চলে না চলে না চলে না রে গীতিকার কে? ওকে ভাইয়া, এটা 35 নম্বর একটু অ্যান্সারটা তোমরা দিয়ে দাও। 35 নম্বর কি হবে, এর গীতিকার কে? দেখো গীতিকার কি হবে, সজীব চৌধুরী, পাপ্পি মজুমদার, নাকি দাশরথী রায়, নাকি শাহ আব্দুল করিম? ওকে ভাইয়া, তাহলে সারা লিখেছেন সি, ইসলামের শাহাদাত লিখেছেন সি। ওকে, তাহলে কি হবে ভাইয়া, শাহ আব্দুল করিম। মনে রাখবা, গাড়ি চলে না চলে না চলে না রে, এটার গীতিকার হলো শাহ আব্দুল করিম। তারপরে দেখো, দেখো ভাইয়া, বাহরাইন একটা দেশের নাম, সেই দেশের মুদ্রার নাম। এখন এই প্রশ্নটা কিন্তু জেইউর প্রশ্ন, জাহাঙ্গীরনগরের প্রশ্ন। ওকে ভাইয়া, জাহাঙ্গীরনগরের প্রশ্ন। জাহাঙ্গীরনগরের প্রশ্ন মানেই কি একটু বিপদ। হ্যাঁ, জাহান্নাম, মনে রাখবা কি জাহান্নাম, জাহাঙ্গীরনগর। ওকে, মানে জাহাঙ্গীরনগরের প্রশ্ন সর্বদাই সবসময় কঠিন। তাহলে দেখো, বাহরাইন এর মুদ্রার নাম কি? আমি দেশের নাম উচ্চারণ করতেই আমার কি হম্বসম্বক হয়ে যাচ্ছে, এত মুদ্রার নাম। একটু বলো, দিনার, রিয়েল, নাকি কি হবে ভাইয়া, রিয়েল ওমানি, নাকি দিরহাম? একটু সবাই একটু অ্যান্সারটা জানাও। 36 নম্বর অ্যান্সারটা জানাও ভাইয়া, 36 নম্বর। ওকে, 36 নম্বর অ্যান্সারটা একটু জানিয়ে দাও সবাই অতি দ্রুত। 36 নম্বর অ্যান্সারটা জানিয়ে দাও, আমরা শেষ করবো অতি দ্রুত ভাইয়া। 36 নম্বর অ্যান্সারটা একটু জানিয়ে দাও, কি হবে 36 নম্বর? ওকে ভাইয়া, তাহলে আমি দেখো 36 নম্বর হবে কি দিনার। ওকে, আমরা পরে প্রশ্ন চলে যাই। দেখো, তাহলে মনে রাখবা, মুখস্থ করে নিবা। দেখো, এক কথায় আমি বললাম কি ভাইয়া, হুইচ ওয়ান অফ দা ফলোইং ইন দা, দেখো কি বলা হয়েছে ভাইয়া, কারেন্সি অফ ইউরোপিয়ান ইউনিয়ন, অর্থাৎ এক কথায় ইউরোপীয় মুদ্রার নাম। দেখো কি, পাউন্ড, ইউরো, ডলার, তারপরে দেখো কি হয়েছে মানি। এখন প্রশ্ন যদি ইংলিশ দিয়ে থাকে, এই জন্যই যে প্রশ্ন তুমি মাথা ঘোরে এটা না, প্রশ্ন দিয়ে দেখো কি চাইছে, কিন্তু অতি ইজি। দেখো কি বলা হয়েছে, হুইচ ওয়ান অফ দা ফলোইং ইজ দা, কি হয়েছে, কারেন্সি অফ ইউরোপিয়ান ইউনিয়ন। ওকে ভাইয়া, তাহলে কারেন্সি মানে কি মুদ্রা, এটা তো জানো। তাহলে দেখো ইউরোপীয় ইউনিয়নের, ইউরোপের মুদ্রা, সাধারণত মুদ্রার নাম কি, এটা তুমি জানো। তাহলে এই প্রশ্নটা অ্যান্সারটা তুমি দিয়ে দাও। দেখো 37 নম্বর অ্যান্সারটা তুমি দিয়ে দেবা। ওকে ভাইয়া, 37 নম্বর অ্যান্সারটা কি হবে? 37 নম্বর অ্যান্সারটা হবে কি ভাইয়া, সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাও। সারা লিখেছেন এই নম্বর। ওকে, তাহলে হবে কি ভাইয়া, ইউরো। মনে রাখবে, তাহলে কি ইউরোপের মুদ্রার নাম কি ভাইয়া, ইউরো। এই প্রশ্নটা মনে রাখবো, আমরা দ্রুত একটু শেষ করবো। দেখো, সংস্কৃতি বিপ্লব কোথায় সংঘটিত হয়, এই প্রশ্নটা দিবা। কিউবা, চীন, চিলি, নাকি রাশিয়া? সংস্কৃতি বিপ্লব। ওকে ভাইয়া, সংস্কৃতি বিপ্লব কোথায় সংঘটিত হয়, এই প্রশ্নটা কিন্তু আসবে। ওকে, রাফি লিখেছেন ইউরো। ওকে ভাইয়া, সুন্দর রাইট অ্যান্সার দেওয়ার জন্য। কিন্তু এখন 38 নম্বর প্রশ্নের অ্যান্সারটা তোমরা দিবা, সংস্কৃতি বিপ্লব কোথায় সংঘটিত হয়, কিউবা, চীনে, নাকি রাশিয়া, নাকি চিলি? ওকে ভাইয়া, সবাই একটু অ্যান্সারটা দিবা। 38 নম্বর অ্যান্সারটা দিবা একটু। ওকে, সংস্কৃতি বিপ্লব কোথায় হয়? আমি আরেকটু ভেঙে দিই, বিশ্বের সব থেকে যে দেশের বড় প্রাচীর, সব থেকে বড় প্রাচীর কোন দেশের? তাহলে চীন। মনে রাখবা, সংস্কৃত বিপ্লব কোথায় হবে?
চীন হয়। ওকে, সবাই একটু একটা কমেন্ট করো চীন। ওকে ভাইয়া, চীন, সবাই একটু পোস্ট করো চীন। না, সবাই একটু পোস্ট করো চীন। এখন দেখো জেদ্দা টাওয়ারের উচ্চতা কত, এই প্রশ্নটা কিন্তু আসতে পারে। জেদ্দা টাওয়ারের উচ্চতা হবে কত? এক কথা, জেদ্দা টাওয়ার উচ্চতা কত ভাইয়া একটু কমেন্টের মাধ্যমে জানাবা। জেদ্দা টাওয়ার এর উচ্চতা কত? জেদ্দা টাওয়ারের উচ্চতা কত ভাইয়া, সবাই একটু জানাবা। ওকে, আমি বলে দিলাম কি, এটা আমি বলে দিই, এটা তোমরা পারবা না আমি জানি। তাহলে কি এটা আমি কি জন্য কনফিডেন্সের সাথে বলতেছি বলো তো? তোমার পারবা না, কারণ এটা হলো কি একদমই আলাদা প্রশ্ন। ওকে, জিদ্দা টাওয়ারের উচ্চতা হলো কি 1000 কি মিটার। এখন জিদ্দার টাওয়ার এটা কিন্তু একটা বিল্ডিং ভাইয়া, এটা মনে রাখবা। ওকে, এই প্রশ্নটা কিন্তু আসতে পারে। তারপরে দেখো দেখো কি হয়েছে, হিটলারের দলের নাম কি? এই প্রশ্নটা যদি না পারো তাহলে আমি মনে করব তোমরা অ্যাডমিশন দিতে এসোই না। ওকে, তোমরা অ্যাডমিশন দিতে এসো না, কারণ এই হিটলারের যদি দলের নাম এখন পর্যন্ত না জানো। ওকে, এক কথা বলে রাখবা, হিটলার কিন্তু কত লক্ষ মানুষ মেরেছিল ভাইয়া? 69 লক্ষ আনুমানিক। ওকে, 69 লক্ষ ইহুদি মেরেছিলেন হিটলার একজন। দেখো তাহলে একটা কথা মনে রাখবো, হিটলারের দলের নাম কি? এখন বলো এই প্রশ্নটা দেখো কাজী, দেখো কি জাতীয় সমাজতান্ত্রিক দল, জাতীয়তাবাদী দল, জাতীয়তাবাদী দল, নাকি দেখো জার্মান? ভাই এটা তো অ্যান্সার দেখলেই বুঝে যাবে সবাই। ওকে ওকে, সবাই একটু জানাও ভাইয়া, সবাই একটু 40 নম্বর প্রশ্নের অ্যান্সারটা দাও। সবাই একটু 40 নম্বর অ্যান্সারটা দাও। তাহলে কি জার্মান ফ্যাসিবাদী দল। ওকে, এই ফ্যাসিবাদী সরকারকে সরিয়ে দিয়ে তোমরা যখন নতুন সরকার আনতে পারছো, তখন হিটলারকেও সরিয়ে দিয়ে কিন্তু নতুন সরকার আসছে। ওকে, তাহলে ভাইয়া এই ছিল আমাদের আজকের প্রশ্ন। সবাই ভালো থাকো, আশা করি হয়তো উপকৃত হবা। কি প্রশ্নগুলো দেখছো, সকল প্রশ্ন ব্যাখ্যা করছি। ওকে, সকল প্রশ্নগুলো একটু কি ভাইয়া মনোযোগ দিয়ে প্রশ্ন করার চেষ্টা করবা, অ্যান্সার করার চেষ্টা করবা। আর একটা কথা বলে রাখবা, বিশ্ববিদ্যালয়ে যখন পরীক্ষা দিতে বসবা তখন ভুল অ্যান্সার আগে তুমি কাটতে শিখতে হবে। এই অ্যান্সারটা ভুল, তোমার নাম ছেলে কিন্তু তোমার নাম সর্বপ্রথম তোমার মুখ দিয়ে বের হয়। তোমার দাদার নাম কি বলো বা তোমার মামার নাম কি বলো না কিন্তু। তাহলে এই জিনিসটাই মনে রাখবা, আমার নাম চাচ্ছে আমার নামটাই রাইট করতে হবে, বাকিগুলো আমার কাটা দিতে শিখতে হবে। এই জিনিসটা ভুল। ওকে, এই জিনিসটা ভুল। কিন্তু তো দুঃখের বিষয়, আমি সবার কাছে কালকে একটা পোস্ট করে গিয়েছিলাম ভাইয়া, কাজী নজরুল ইসলামের নিষিদ্ধ গ্রন্থ 5টি, কিন্তু কি ও কত সালে প্রকাশ হয় এটা কিন্তু আমি আজও পাই নাই। আমার দুঃখের বিষয়, আমি খুবই এটা নিয়ে আফসোস। আমি একটা প্রশ্ন বলে গেছিলাম কাজী নজরুল মৃত্যু কথা বাদনহারা কোহেলিকা 2-3টা হলো উপন্যাস বলে গেছিলাম, কিন্তু তোমাদের কাছে একটা প্রশ্ন করে গেছিলাম কি 5টা নিষিদ্ধ গ্রন্থ। সেই নিষিদ্ধ গ্রন্থ কি একটু কমেন্টের মাধ্যমে জানাবা, কিন্তু জানো নাই, কিন্তু আজকে জানাবা। ওকে, আর সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, ইনশাল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম।